আমরা লাইভ চলে আসছি। জি ভাই লাইভে চলে আসছে। লাইভে চলে আসছি। আসসালামু আলাইকুম। তো আমরা যারা লাইভে জয়েন করতেছো তারা একটু আমাকে শুনতে পাচ্ছ কিনা, সঠিকভাবে দেখতে পাচ্ছ কিনা একটু সবাই কমেন্ট করো। সবাই আমাকে দেখতে পাচ্ছ কিনা, শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্ট করে জানাও। আচ্ছা আমি লাইভে চলে আসছি। লাইভে চলে আসছি। আচ্ছা রাকিব সবগুলো গ্রুপে একটু দিয়ে দাও। সবাই সবাই যারা ফার্স্ট টাইম ভর্তি পরীক্ষা দিতে চাও, যারা সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষার্থী আছো, সবার জন্য এই টপিকটা গুরুত্বপূর্ণ। আমি খুবই স্বল্প সময়ে পরীক্ষায় যে জিনিসগুলো আসে এই জিনিসগুলো তোমাদের সবাইকে আজকে পড়াই দিব। তাই সবাই শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবা এবং পরিচিত অপরিচিত সবাইকে মেনশন করবা। ওকে, সবগুলো গ্রুপে মেনশন দিছো? সবগুলো গ্রুপে রাকিব একটু শেয়ার করে দাও। তোমরা সবাই সবার ফ্রেন্ডদের মেনশন করো, সবাই সবার ফ্রেন্ডদের মেনশন করো। ওকে, জিনাত বুশরা লিখছে ওয়াল ক্লিয়ার ভাইয়া। সুরাইয়া ইয়াসমিন সালাম দিছো, ওয়া আলাইকুম আসসালাম আপু। সাইফুল ইসলাম সিয়াম কেমন আছেন ভাইয়া? এনএম রাফিক হোসেন সেকেন্ড টাইম আমরা কিন্তু পরাজিত নয়, এই গ্রুপে শেয়ার দিব ভাইয়া। তুমি শেয়ার দিতে পারো ভাই, কোনো সমস্যা নেই। ওপেন ক্লাস সবার জন্য। নিগার সুলতানা মেনশন দিছে, সবাই নিজের ফ্রেন্ডদের মেনশন করো। ইফাত জাহান লিখছে ক্লিয়ার ভাইয়া। আকি জিজ্ঞেস করছে ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। ত্রিনা লয় লিখছে জি দেখতে পাচ্ছি। অবশ্য আমার বন্ধু সাদিয়া আক্তার আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে দেখেন সবাই কি দেখা যাচ্ছে ক্লিয়ার? কল আসছিল বা কিছু একটা হয়েছিল, খেয়াল করো। ওকে আমি একটু সময় নিচ্ছি, এখন একটু সবাই খেয়াল করো। আশা করি সব ঠিক হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। আচ্ছা তাহলে আমরা সরাসরি ক্লাসে চলে যাব। আজকে আমরা শ্বাসক্রিয়া ও শ্বসন পড়বো, মোটামুটি অনেকে চলে আসছে। আমি আরো একটু সময় নিচ্ছি। আসলে এই মুহূর্তে আসলে পড়াশোনার প্রতি নিজের যে আকাঙ্ক্ষা বা চেষ্টা এটা ধরে আনা বা এটা আনা খুব টাফ। তারপরেও তোমরা যারা নিয়মিত ক্লাস করতেছো তোমাদেরকে আমি বলবো যে এটা ধরে রাখার চেষ্টা করো, অভ্যাসটা বিল্ড আপ করার চেষ্টা করো। আচ্ছা খেয়াল করো, শ্বাসক্রিয়া ও শ্বসন রাকিব সবকিছু ঠিক আছে? সবকিছু ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি লাইভটা চেক করো বারবার। ওকে দেখো, শ্বাসক্রিয়া ও শ্বসন থেকে সবার আগে আমার যে জিনিসটা জানতে হবে যে একটা মানুষের শ্বসনতন্ত্র, এই শ্বসনতন্ত্র বেসিক কোন বিষয়গুলোর উপর বেস করে শ্বসনতন্ত্র আমরা শ্বসনতন্ত্রে পড়াশোনা করব, কোন জিনিসগুলো পড়তে হবে, কোনটুকু আমার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। দেখো শ্বসনতন্ত্র শুরু হয় সম্মুখ নাসারন্ধ্র দিয়ে। এই যে দেখলা ব্লার বলতেছে, হ্যাঁ ব্লার বলতেছে। ব্লার, আচ্ছা আমি দেখছি। এখন ক্লিয়ার আছে কিনা সবাই একটু কমেন্ট করো। আচ্ছা আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা বা শোনা যাচ্ছে? তোমার ডিভাইসে দেখো। আমার ডিভাইসে ক্লিয়ার, তাহলে ক্লিয়ারই আছে ভাই। এবার ক্লিয়ার। জি ভাই এবার ক্লিয়ার। ঠিক আছে, তো দেখো শ্বসনতন্ত্র শুরু করবা কই দিয়ে? সম্মুখ নাসারন্ধ্র দিয়ে। সম্মুখ নাসারন্ধ্র থেকে পরীক্ষায় আর কিছু আসবে না, আর কিছু দরকার নেই। এরপর দেখো ভেস্টিবিউল। ভেস্টিবিউল কি? এই সম্মুখ নাসারন্ধ্রে তোমরা দেখো না যে এই যে নাকের দুইটা পার্ট বা দুইটা ভাগ আমরা যদি বলি, এই দুইটা ভাগে বিভক্ত হয় কি দিয়ে? একটা ন্যাসাল সেপ্টাম দিয়ে। জাস্ট এটুকু জেনে রাখো, একটা ন্যাসাল সেপ্টাম দিয়ে দুইটা পার্টে ভাগ হয়। এরপর আছে ভেস্টিবিউল। ভেস্টিবিউল হচ্ছে এই নাসা গহ্বরের প্রাচীরের যে লোমগুলা, এটাকে বলছে ভেস্টিবিউল। এই লোমের কাজ কি? এই বাইরে থেকে যে ধুলা বালি জীবাণুগুলা যাচ্ছে, এই ধুলা বালি জীবাণুগুলা যাওয়া আটকানো হচ্ছে এই ভেস্টিবিউলের কাজ। ঠিক আছে, তাহলে ভেস্টিবিউলের প্রাচীরে কি থাকে? আলটিমেটলি লোম থাকে। লোমের কাজ কি? ধুলাবালি থেকে আটকানো। কোনো ইস্যু হচ্ছে রাকিব? না ভাই ঠিক আছে। ওকে ঠিক আছে, তাহলে ধুলাবালি থেকে আটকানো, এটা হচ্ছে কার কাজ বললাম? ভেস্টিবিউলের কাজ। এরপর দেখো আছে নাসা গহ্বর। এই সম্মুখ নাসারন্ধ্র ভেস্টিবিউলের পর পশ্চাৎ নাসারন্ধ্রের আগে যে গহ্বরটা, এটাকে আমরা বলতেছি নাসা গহ্বর। এই নাসা গহ্বর থেকে পরীক্ষায় আসার মতো দুইটা কোশ্চেন হতে পারে। নাম্বার 1 হচ্ছে নাসা গহ্বরে কোন কোন কোষ পাওয়া যায়? 2 প্রকার কোষ পাওয়া যায়। কয় প্রকার কোষ পাওয়া যায়? 2 প্রকার। একটা হচ্ছে অলফ্যাক্টরি সেল।
অলফ্যাক্টরি সেল, এই আমার সাথে একবার উচ্চারণ করো, অলফ্যাক্টরি সেল। আরেকটা হচ্ছে মিউকাস সিক্রেটরি সেল, মানে মিউকাস ক্ষরণকারী কোষ। তাহলে দুই প্রকার কোষ পাওয়া যায়, একটা হচ্ছে অলফ্যাক্টরি কোষ, আরেকটা হচ্ছে মিউকাস ক্ষরণকারী কোষ। অলফ্যাক্টরি কোষে কোন স্নায়ু থাকে? অলফ্যাক্টরি স্নায়ু। অলফ্যাক্টরি স্নায়ুর কাজ কি? ঘ্রাণ সংবেদ, ঘ্রাণ সংবেদ গ্রহণ করা। এই যে যেমন তোমরা ভবিষ্যতে বিয়ে করবা বা প্যারাশুট বেলি ফুলের অ্যাড দিলে বলে না, চুলের রূপের মোহে আগুন জ্বলে, মানে ওই যে চুলের ঘ্রাণ তুমি যে স্নায়ু দিয়ে নিবা সেটাই হচ্ছে অলফ্যাক্টরি স্নায়ু। যে অলফ্যাক্টরি কোষ থাকে কোথায়? নাসা গহ্বরে। ঠিক আছে, মনে রাখতে হবে অলফ্যাক্টরি কোষ কোথায় থাকে? নাসা গহ্বরে। এরপর কি আছে? পশ্চাৎ নাসারন্ধ্র, যার আরেক নাম হচ্ছে কোয়ানি। এক সময় আমি একটা মেয়ের সাথে প্রেম করতাম। এটা কোন ক্লাস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ক্লাস 8 এর ঘটনা, 7 এর শেষের দিকে একটা মেয়ের সাথে প্রেম করলাম। মেয়েটার সাথে প্রেম চলছে চলছে চলছে, একটা সার্টেন টাইমের পর আমি যে দেখলাম কি যে না, মেয়েটা হচ্ছে নাম হচ্ছে কোয়ানি। মেয়েটার নাম ছিল, শুরু থেকেই জানতাম কোয়ানি। পরে 9, 10 ফার্স্ট ইয়ার, ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে যখন আসলাম তখন দেখলাম পশ্চাৎ নাসারন্ধ্রের আরেক নাম কোয়ানি। এটা দেখার পর এত ঘৃণা হলো, ঘৃণায় রাগে দুঃখে আমি ব্রেকআপ করে ফেললাম, বুঝছো? নাহলে তোমাদের ভাবির নাম কোয়ানি বা কোয়ানাও হতে পারতো। তাহলে পশ্চাৎ নাসারন্ধ্রের আরেক নাম কি বললাম? কোয়ানি। পশ্চাৎ নাসারন্ধ্রের আরেক নাম বললাম কোয়ানি। এরপর আছে নাসা গলবিল। আসলে গলবিল সম্পর্কে তোমার জানতে হবে। গলবিলকে আমরা বলি গলবিল বা ফ্যারিংস। এই ফ্যারিংস এর দুইটা পার্ট, একটা নেজাল পার্ট আর একটা ওরাল পার্ট, মানে একটা হচ্ছে মুখ গলবিল, একটা হচ্ছে নাসা গলবিল। ঠিক আছে, এইটুকু জানলাম যে হ্যাঁ ফ্যারিংস আছে, দুইটা ভাগ আছে, নাসা গলবিল, মুখ গলবিল। এরপর দেখো স্বরযন্ত্র। তাহলে আমাকে বলে ফেলো নাসা গহ্বরে আমি দুইটা কোষের নাম বলছিলাম, তুমি এই দুইটা কোষের নাম সবাই কমেন্ট বক্সে লিখে দাও যে নাসা গহ্বরে কোন কোন কোষ পাওয়া যায়। নাসা গহ্বরে কোন কোন কোষ পাওয়া যায় সবাই একটু কমেন্ট করো। এরপর খেয়াল করো, স্বরযন্ত্রে চলে আসছি। এই ক্লাসটা আমি যে ক্লাসটা দিচ্ছি এটা ডেডিকেটেড সবার জন্য, সবাই ক্লাসটা করবা এবং সবাই উপকৃত হবা, বা আমি চেষ্টা করব যে হ্যাঁ মোটামুটি জিনিসটা তোমাদের কভার করে দেওয়া। তারপরেও কারো কোনো সমস্যা হলে সরাসরি আমার সাথে যোগাযোগ করবা বা কমেন্ট বক্সে ডিরেক্ট লিখবা যে ভাই আমি এটা বুঝতেছি না, বা ভাইয়া আমার এই জিনিসটা দরকার, বা ভাইয়া আমার এই সমস্যাটা আছে। আজান শুরু হয়েছে, আজানের টাইম, আমার ভয়েসটা একটু ইকো হইতে পারে, এটা একটু দেখো। কমেন্ট করছে আগে সবাই। পুষ্পিতা রায় লিখছে অলফ্যাক্টরি মিউকাস, স্বর্ণালী দাস লিখছে অলফ্যাক্টরি আর মিউকাস। সবাই পারবে এটা আমি জানি, আমি এটার কমেন্টটা শুনবো, আমি যেটার কমেন্ট শুনবো এটা কেউ পারবে না। এরপর খেয়াল করো, স্বর যন্ত্র। স্বর সৃষ্টি হয় যে যন্ত্রে তাকে বলতেছি স্বর যন্ত্র। তাহলে স্বর সৃষ্টি করার যন্ত্র হচ্ছে স্বর যন্ত্র। তাহলে কোশ্চেন হবে স্বর সৃষ্টি হয় কোথায়? উত্তর স্বর যন্ত্র। এটা আমরা সহজ কোশ্চেন পরীক্ষায় আসে আমরা পারি না। তাহলে স্বর যন্ত্রের কাজ কি করা? স্বর বা ভয়েস যেটাকে আমরা বলি, এই স্বর সৃষ্টি করা কার কাজ? স্বর যন্ত্রের কাজ। তো খেয়াল করো, এই জিনিসটা আমার ক্ষেত্রে সব থেকে ভালো দেখা যায় বলে শ্যাম ভাই আজকে বলছে কি যে মইনুল, শ্যাম ভাই হচ্ছে আমাকে পছন্দ করতো ভাই হিসাবে। এই যে সবাই আমার নেগেটিভ প্রভাব। তো এই যে আমার অ্যাডামস আপেল বা আদমস আপেল যেটাকে বলো তোমরা, ওই যে আমরা আমাদের ধর্মে কিন্তু এটা পড়ছি যে আদম আলাইহিস সালামকে একটা নির্দিষ্ট গাছের ফল খেতে বারণ করে দেওয়া হয়, কিন্তু আদম আলাইহিস সালাম সেই গাছের ফল যখন খেতে যায় তখন সেটা গলায় বেঁধে যায়। ওই যে গলায় বাঁধার কারণে সেই যে ফলের উঁচু, পরবর্তীতে সকল আদম যারা আছে মানে মানুষ যারা আছে সবার ক্ষেত্রে গলার ওখানে ওই উঁচুটা হয়। এটার একটা ব্যাখ্যা আছে। তো এই যে এটাকে আমরা বলি অ্যাডামস আপেল বা আদমস আপেল। এই অ্যাডামস আপেল ছেলেদের ক্ষেত্রে সামনের দিকে প্রলম্বিত থাকে এবং এইটা দেখেই আমাকে শ্যাম ভাই পছন্দ করছিল, ক্রাশ খাইছিলাম, ভাবা যায়। তাহলে যেসব ছেলের অ্যাডামস আপেল আছে তারা নিজেদের একটু সাবধানে রাখবা, প্রয়োজনে বোরকা পরে চলবা। তো ষড়যন্ত্রে সবচেয়ে বড় যে তরুণাস্থি, আগে একটু মনে রাখো যে হ্যাঁ এটাকে কি বলতেছি? অ্যাডামস আপেল। কই পাওয়া যায়? ষড়যন্ত্রে। আর তরুণাস্থির নাম কি? থাইরয়েড। নামটা একটু মনে রাখবা। কোন তরুণাস্থি? থাইরয়েড। থাইরয়েড গ্রন্থি কই পাওয়া যায়? এই এলাকাতেই পাওয়া যায়। তরুণাস্থির নামও কি বললাম? থাইরয়েড তরুণাস্থি। ঠিক আছে, মনে থাকবে সবার। এরপর খেয়াল করো, স্বররজ্জু আছে যেটাকে বলছি ভোকাল কর্ড। ভোকাল কর্ড। তার আগে আমাকে একটু বলো যে সম্মুখ নাসারন্ধ্রের অপর নাম কি? সম্মুখ নাসারন্ধ্রের অপর নাম কি? সবাই একটু কমেন্ট করে দাও। ওই যে বলছিলাম আমার এক্স এর নাম, সবাই বলে ফেলো। এরপর খেয়াল করো,
স্বররজ্জু বা ভোকাল কর্ড, এটা খুব নামকরা কোশ্চেন যে ভোকাল কর্ড কয়টা, ভোকাল কর্ড কয়টা। স্বভাবতই তোমরা যারা আলিম স্যারের বই পড়ছো তারা জানো এবং বলবা যে ভোকাল কর্ড 6টা। আলিম স্যারের বইয়ে লেখা আছে ভোকাল কর্ড 6টা। তো আমরা মেডিকেলের জ্ঞান অনুযায়ী বা মেডিকেলের স্যাররা আমাদের যেটা বলেন বা আমরা যেটা দেখছি সেটা হচ্ছে ভোকাল কর্ড 2টা। তাহলে মনে রাখবা ভোকাল কর্ড মেডিকেলের জ্ঞান অনুযায়ী 2টা আর আলিম স্যারের বইতে আছে 6টা। 2টা একসাথে অপশনে থাকবে না, কখনোই সেই সম্ভাবনা নাই। কোনো ডাক্তার যদি প্রশ্ন করে সে অবশ্যই 2 বা 6 যে কোনো একটাকে বাদ দিয়ে দিবে। তো তুমি যেটা অপশনে থাকে সেটাই তাকাবা। এখন বলতে হবে যদি থাকে 2টা একসাথে অপশনে, যদি থাকে এই কথাটা মানুষ 30 বছর ধরে বলে আসতেছে, কিন্তু কোনোদিন হচ্ছে এই যদি থাকে এই ঘটনা ঘটে নাই, তাই আবার ঘটার কোনো সম্ভাবনা নেই। খেয়াল করো তাহলে স্বররজ্জু বা ভোকাল কর্ড কয়টা বললাম? 2 থেকে 6টা, 2টা বা 6টা, 2টা বা 6টা। মেডিকেলের জ্ঞান অনুযায়ী বলবো 2টা আর আলিম স্যারের বই অনুযায়ী 6টা। তবে এখন আমি যেহেতু ইন্টারমিডিয়েটে পড়াচ্ছি তাই তোমরা 6টা আপাতত এই ক্লাসে মনে রাখো। সম্মুখ নাসারণের অপর নাম কে কে লিখছে? কোয়ানি, নামগুলো পড়ে ফেলো। কোয়ানি যে কয়জন লিখছে? অনন্ত হীরা কোয়ানা, লালশ্রী ঘটক, পুষ্পিতা রয়, দেখি আমার কাছে দাও। আরজুমান আক্তার আশি। এরা সবাই কান ধরে ফেলো, তোমরা যারা অ্যানসার করছো অলরেডি কোয়ানি লিখে, তারা হচ্ছে কান ধরো। তোমাদের আসলে এই তো না, এই যে জান্নাতুল কোয়ানা ঠিক করে লিখছে, অভিজিৎ রায় ঠিক করে লিখছে, এই তো জাহিদা জামি, তুমি কান ধরে ফেলো, কান ধরে ক্ষমা চেয়ে নাও। সম্মুখ নাসারণের অপর নাম নেই, মাহবুর রহমান, থ্যাংক ইউ। ইফাত জামান হবে না তো, ভেরি গুড। যারা কোয়ানি লিখছো তারা প্রত্যেকে কান ধরো এবং আমাকে আপডেট দাও যে ভাই কান ধরছি। ওকে, ঠিক আছে। তাহলে আমরা ষড়যন্ত্র নিয়ে পড়ে ফেললাম। ষড়যন্ত্রের সবচেয়ে বড় এই যে তরুণাস্থি, থাইরয়েড, অ্যাডামস আপেল, স্বর সৃষ্টি হয় ষড়যন্ত্রে, স্বররজ্জুতে কিন্তু না। ভোকাল কর্ড কয়টা? উত্তর 6টা। ভোকাল কর্ড কয়টা বললাম? 6টা। ঠিক আছে, এই পর্যন্ত আমরা মনে রাখতে পারবো। এরপর চলে আসি স্বররজ্জুর পর আমরা দেখতে পাচ্ছি এখানে ট্রাকিয়া। ট্রাকিয়া নিয়ে অনেক কথা বলার আছে অনেক কিছু বলবো আমি সব কথা এখন তোমাদের। খেয়াল করো, ট্রাকিয়া দৈর্ঘ্যে 12 সেন্টিমিটার লম্বা। কত সেন্টিমিটার লম্বা? 12 সেন্টিমিটার লম্বা। যে এই যে আমার সাথে আছে, আমার পিছনে রাকিব আছে, রাকিব দিনে 12 বার ভাত খায়, তাইলে রাকিবের নাম কি? উত্তর কি? এক কথায় যদি প্রকাশ করতে চাই যে হ্যাঁ, যে দিনে 12 বার ভাত খায় তাকে কি বলে, দেখবা তোমরা সবাই কিন্তু জানো যে তাকে কি বলে, কিন্তু আমি তোমাদের এখন ডিফারেন্ট মিনিং শেখাবো। এই যে 12 সেন্টিমিটার, আমাদের বডিতেও কিছু আছে যারা 12 বার ভাত খায়, মানে 12 ভাত আরি। আচ্ছা, তো এই বডিতে কে কে আছে এরকম? দেখো, ট্রাকিয়া, এই ব্যক্তি লম্বায় 12 সেন্টিমিটার। তোমরা জানো 12 বার দিনে ভাত খেতে হলে হার্টের সম্মতি থাকাই লাগে, তাই হার্ট, এই ব্যক্তিও 12 সেন্টিমিটার লম্বা। কিডনি, এটাও 12 সেন্টিমিটার লম্বা। এন্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, ফেলোপিয়ান টিউব। সবাই 12 ভাতারি বলে কমেন্ট করতেছে। এই তো দেখছো, তোমাকে 12 ভাতারি বলছে সবাই। আচ্ছা, ঠিক আছে, 12 বার ভাত খাওয়া স্বাস্থ্যের জন্য কোনোভাবেই ভালো না, তাই সবাই চেষ্টা করবা 1 বার 2 বার সর্বোচ্চ দিনে 3 বার ভাত খাইতে। ঠিক আছে, খেয়াল করো তাহলে ট্রাকিয়া, হার্ট, কিডনি, ফেলোপিয়ান টিউব, এই 4টা কত সেন্টিমিটার লম্বা? 12 সেন্টিমিটার লম্বা। তাহলে 12 সেন্টিমিটার লম্বা কয়টা জিনিস আছে? 4টা। ট্রাকিয়া, হার্ট, কিডনি, ফেলোপিয়ান টিউব। ট্রাকিয়া, হার্ট, কিডনি, ফেলোপিয়ান টিউব। তোমাদের সামনে এখনো তানভীর আর জয় ভাই আসেনি, খুব দ্রুত জয় ভাই আসবে। তো জয় ভাই যখন স্টুডেন্ট ছিল, একদিন শ্যাম ভাই জয় ভাইকে দাঁড় করাইছে, দাঁড় করাই বলছে, এই দাঁড়াও জয়। জয় ভাই দাঁড়াইছে যে ইয়েস স্যার বলেন। বলছে কি যে জয় বলো তোমার বডিতে 12 সেন্টিমিটার লম্বা কি কি আছে? জয় ভাই বলছে ট্রাকিয়া, হার্ট, কিডনি, ফেলোপিয়ান টিউব। ঠিক কিনা বলো? ঠিক আছে, জয় ভাইয়ের ফেলোপিয়ান টিউব আছে, সে নিজে বলছিল। তো এরপর যেদিন জয় ভাই তোমাদের সামনে ক্লাস নিতে আসবে, সবার আগে তোমার প্রথম কোশ্চেন হবে, ভাই আপনার ফেলোপিয়ান টিউব কোথায় দেখান। তো মনে রাখবা যে মেয়েদের ক্ষেত্রে ফেলোপিয়ান টিউব থাকে, মেয়েদের প্রজননতন্ত্রে আছে, ছেলেদের ক্ষেত্রে ফেলোপিয়ান টিউব থাকে না। তাহলে 12 সেন্টিমিটার লম্বা কয়টা জিনিস আছে? 4টা। ট্রাকিয়া, হার্ট, কিডনি, ফেলোপিয়ান টিউব, এইটুকু আমরা মনে রাখবো। এরপর খেয়াল করো, তাহলে ট্রাকিয়া কত সেন্টিমিটার লম্বা বলছি? ট্রাকিয়া 12 সেন্টিমিটার লম্বা। কয়টা তরুণাস্থি আছে? 16 থেকে 20টা।
তাহলে ট্রাকিয়ায় তরুণাস্থির সংখ্যা কত? উত্তর বলবা 16 থেকে 20টা। ট্রাকিয়ায় 16 থেকে 20টা তরুণাস্থি পাওয়া যায়। কি আকৃতির তরুণাস্থি পাওয়া যায়? উত্তর সি আকৃতির তরুণাস্থি পাওয়া যায়। এইটুকু মনে রাখলেই হবে। তাহলে ট্রাকিয়ায় কি আকৃতির তরুণাস্থি পাওয়া যায়? সি আকৃতির কতগুলা? 16 থেকে 20টা। কত সেন্টিমিটার লম্বা? 12 সেন্টিমিটার লম্বা। মানুষের দেহে বা শ্বসনতন্ত্রে ভোকাল কর্ডের সংখ্যা কয় জোড়া? মানুষের বডিতে ভোকাল কর্ড কয় জোড়া? সবাই লিখে কমেন্ট করে ফেলো। এরপর খেয়াল করো, ট্রাকিয়ায় ছিলাম, এরপর দেখো ট্রাকিয়া থেকে আসে ব্রঙ্কাস, আর ব্রঙ্কাস পরে যায় ফুসফুসে। মনে রাখবা, ফুসফুসের ছবি এঁকে ফেলি, খুব সুন্দর ফুসফুসে আঁকছি। তোমরা আমার ছবির প্রশংসা কেন করো না? ওয়াই? তোমরা জানো আমি একটা মানুষের ছবি দেখো, এই যে চোখ, এটার পেট, পেটের মধ্যে যে ফুসফুস, আর এই যে পা, এই যে মুখ, দেখছো কত সুন্দর একটা মানুষ আঁকছি যার দুইটা ফুসফুস দেখতে পাচ্ছি। এটা ডান ফুসফুস, বাম ফুসফুস, 1 2 3। তার ডান ফুসফুসে কয়টা খন্ড? 3টা। বাম ফুসফুসে কয়টা খন্ড? 2টা। ঠিক আছে, তাহলে এই খন্ডগুলোকে আমরা বলি লোব। খন্ডগুলোকে কি বলি? লোব। তাহলে বাম ফুসফুসে 2টা লোব, ডান ফুসফুসে 3টা লোব। এই ডান ফুসফুসে 3টা লোব হলেও লোবীয় টোটাল 10টা, আর বাম ফুসফুসে হচ্ছে 2টা, 8টা। এটা বইতে যেভাবে লেখা আছে এভাবেই পড়বা, যদিও এটা মেডিকেল টার্ম অনুযায়ী ফুট। তাহলে খেয়াল করো যে বাম ফুসফুস 2টা লোব, কিসে 2টা লোব, 8টা লোবিউল। ডান ফুসফুস 3টা লোব, 10টা লোবিউল। মনে রাখতে পারবো? আমি জানি তুমি পারবা। আমার এই কোশ্চেনের উত্তর দাও, আমাদের বডিতে 12 মিটার লম্বা কি কি আছে, বা 12 সেন্টিমিটার, থাক তো পেছন, 12 সেন্টিমিটার লম্বা কি কি আছে? সবাই লিখে ফেলো। প্রত্যেকটা ছেলে লিখবা তার বডিতে কি কি আছে, প্রত্যেকটা মেয়ে লিখবা তার বডিতে কি কি আছে। রাকিব, তোমার দায়িত্ব কাকে খুঁজে বের করো তুমি তো জানো, তাকে একটু খুঁজে বের করবা, ঠিক আছে? কমেন্ট সেকশনে। অভিজিৎ রয় কমেন্ট করছে পিকাসো ফেল ভাইয়া। ঐশ্বর্য জামিন কমেন্ট করছে মোনালিসা ক্যাক্সো ভাইয়া। বেস্ট। আসলে মোনালিসা আমার নাম তো তোমরা জানো না, আমার পুরো নাম হচ্ছে, আমি যখন জন্ম নিয়েছিলাম তখন বাবা মায়ের নাম রাখছিল, কিন্তু যখন স্কুলে নামটা দিতে গেল তখন হচ্ছে ওই যে দপ্তরি ছিল সেই দপ্তরি টাইপ করতে পারতেছিল না, এই কারণে নামটা ছোট করছে। আমার পুরো নাম হচ্ছে লিওনার্দো দা পাবলো দা পিকাসো দা ভিঞ্চি দা মইনুল দা ইসলাম। ভাবো নামের মধ্যে কতগুলা দা। এই এরকম একজন শিল্পীর কাছ থেকে তোমরা নিয়মিত ছবি দেখতেছো, তো এটা তোমাদের জন্য অবশ্যই অনেক বড় ভাগ্যের বিষয়। তো খেয়াল করো, এই যে ফুসফুস আছে, ডান ফুসফুসে 3টা ভাগ, বাম ফুসফুসে 2টা ভাগ। ফুসফুসে একটা আবরণ আছে, আবরণের নামকে আমরা বলি প্লিউরা। ফুসফুসের আবরণকে কি বলে বললাম? প্লুরা। আমরা সবাই জানি ফুসফুসের আবরণ প্লুরা। 2টা পর্দা লাগে, মনে করো এই একটা অ্যালভিওলাস, এই একটা অ্যালভিওলাস। 2টা অ্যালভিওলাসের যে ব্যবধায়ক পর্দা আছে, বইতে এটার নাম লিখছে ট্রাবেকুলি। তুমি এই নামটা মনে রাখবা, নট বিরাট কোহলি, এটা হচ্ছে ট্রাবেকুলি। ট্রাবেকুলি নামটা আরেকবার দেখে হলো ট্রাবেকুলি। তাহলে 2টা অ্যালভিওলাসের মাঝখানে যে পর্দা থাকে তার নাম ট্রাবেকুলি, আর একটা ফুসফুসের যে আবরণ তাকে বলতেছি প্লিউরা। ফুসফুসের আবরণকে কি বলে? প্লিউরা। অ্যালভিওলাসের মধ্যে যে ব্যবধায়ক পর্দা তাকে বলি ট্রাবেকুলি। 2টা টার্ম শিখে ফেললাম। এই প্লিউরার বাইরের স্তরকে প্যারাইটাল স্তর, ভিতরের স্তরকে ভিসেরাল স্তর বলে, এগুলো আমরা সব জানি। আর এই প্যারাইটাল ভিসেরাল মাঝখানে যে ফ্লুইড থাকে তার নাম সেরাস ফ্লুইড। ওকে, নো ইস্যু, জানলাম, ঠিক আছে, সেরাস ফ্লুইড থাকে। এখন আমরা কিন্তু ফুসফুসের চলে আসছি। ফুসফুস কয়টা? 2টা। আবরণ কি? প্লিউরা। কার কয়টা খণ্ড, কার কয়টা সাব ডিভিশন আছে বলে দিছি। অ্যালভিওলাসের মাঝখানে পর্দার নাম কি? ট্রাবেকুলি। এখন অ্যালভিওলাসের সংখ্যা নিয়ে পড়াশোনা করব। কেউ কিছু বলছে নাকি? সাইফুল ইসলাম সিয়াম ফেলোপিয়ান টিউব কমেন্ট করছে। সাইফুল ইসলাম সিয়াম আমাদের মধ্যে থাকা একমাত্র ফেক আইডি, যে মেয়ে হয়েও ছেলেদের নামে ফেক আইডি চালায়, সে লিখছে যে ফেলোপিয়ান টিউব আছে তার বডিতে। তো ধন্যবাদ সাইফুল ইসলাম সিয়াম আপুকে। সিয়াম আপুকে মানে সিয়াম ভাইয়ের নাম আসলেই দেখছো সাথে একটা মেয়ে মেয়ে ভাব চলে আসছে। ও আসলে ঠিক আছে, তোমরা সবাই সাইফুল ইসলাম সিয়াম আপুকে তোমাদের চিনে রাখবা। আপু ভবিষ্যতে কখনো ছেলেদের ড্রেস পরে যদি কোচিং এ ক্লাস করতে আসে, অবশ্যই ওকে উঠিয়ে নিয়ে মেয়েদের পাশে বসায় দিবা। তো খেয়াল করো, একটা বাচ্চা নবজাতক যখন জন্ম নেয়, নবজাতকের বডিতে 20 মিলিয়ন, একটা নবজাতকের বডিতে 20 মিলিয়ন অ্যালভিওলাস থাকে। নবজাতকে কতগুলো থাকে? উত্তর দিবা 20 মিলিয়ন। বাচ্চা যখন আমার এই যে মনে করো আমার বডিতে যদি কোশ্চেন হয় যে মইনুল ভাইয়ের বডিতে অ্যালভিওলাস কত, তোমরা উত্তর দিবা কি? সবাই কমেন্ট বক্সে লিখে ফেলো, আমি জানি তোমরা পারবা না।
মানে তোমরা এখনো জানোই না যে আমি একজন নবজাতক। আমার বডিতে অ্যালভিউলাস 20 মিলিয়ন, নবজাতকের থাকে 20 মিলিয়ন, কিন্তু তোমার ক্ষেত্রে তুমি তো পূর্ণবয়স্ক, তোমার 700 মিলিয়ন, আর 8 বছরের বাচ্চার ক্ষেত্রে 300 মিলিয়ন। তাহলে 8 বছরের বাচ্চার ক্ষেত্রে কত? 300 মিলিয়ন। নবজাতক 20 মিলিয়ন, নবজাতক 20 মিলিয়ন, 8 বছরের বাচ্চা 300 মিলিয়ন, পূর্ণবয়স্ক 700 মিলিয়ন। ভুল করার সুযোগ আছে? নাই, পারতে হবে এটা। তাহলে পূর্ণবয়স্ক কত? 700 মিলিয়ন, 8 বছরের বাচ্চা 300 মিলিয়ন, আর নবজাতক 20 মিলিয়ন। কথা কি ক্লিয়ার? মনে রাখা যাবে? কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? ভেজাল নাই? ওকে, চলো। এসকে নাইম মাহমুদ কমেন্ট করছে, ভাইয়ারে অপারেশন রুমে নিয়ে ছেড়ে দিলে রোগীদের আর কোনো মেডিসিন দিয়ে অজ্ঞান করা লাগবে না, এমনি হাসতে হাসতে অজ্ঞান হয়ে যাবে। হাসতে হাসতে অজ্ঞান হবে না। আরে আমি তো কিছু বলিনি, আমার তো কোনো দোষই নাই। পুরো বিষয়টা হচ্ছে এভাবেই আসতেছে, এভাবেই হয়ে চলতেছে। খেয়াল করো, একটা বিষয় বলি, একটা মজার কাহিনী বলি। তো যখন আমি হচ্ছে ছোট ছিলাম, এখন এই যে মনে করো আমি তো নবজাতক, দেখো আমি নিঃশ্বাস নিতে পারতেছি না, কিন্তু আমার নিঃশ্বাস নিতে গেলে অ্যালভিউলাসের শ্বসনতলে পৃষ্ঠটান এত বেশি, অ্যালভিউলাস গুলা প্রসারিত হতে চাচ্ছে না, অ্যালভিউলাস প্রসারিত হতেই চাচ্ছে না। তো আমার টার্গেট হচ্ছে অ্যালভিউলাসের প্রসারণ করা। অ্যালভিউলাসের প্রসারণ করতে হলে তোমার পৃষ্ঠটান বাড়াইতে হবে না কমাইতে হবে? উত্তর, পৃষ্ঠটান কমাইতে হবে। এইটা আমার সবচেয়ে ম্যাসিভ মিস্টেক। এটা তোমরা ভুল করো যে অনেকে ভাবো পৃষ্ঠটান বাড়ানো লাগবে। না, পৃষ্ঠটান বাড়াইলে শ্বাসকষ্ট, অ্যাজমা হয়ে এমনি মরে যাবে। আমার টার্গেট পৃষ্ঠটান কমানো। পৃষ্ঠটান কমানোর জন্য আমরা যে ফসফোলিপিডটা পাই, ফসফোলিপিডটার নাম হচ্ছে সারফেক্টেন্ট, ডিটারজেন্ট জাতীয় পদার্থ, বইতে এভাবে লেখা আছে। তোমার এটা নামটা তো সবাই জানো, সবাই শুনছো আগে। সারফেক্টেন্ট পাওয়া যায়। সারফেক্টেন্ট কই পাওয়া যায়? ফুসফুসে পাওয়া যায়। সারফেক্টেন্ট কোন জাতীয় পদার্থ? উত্তর, ফসফোলিপিড জাতীয় পদার্থ। তাহলে ফসফোলিপিড জাতীয়, ফসফোলিপিড কোন লিপিড? কোন লিপিড? ফসফোলিপিড। ফসফোলিপিড জাতীয় পদার্থ, ফসফোলিপিড জাতীয় পদার্থ সারফেক্টেন্ট। এটা কিন্তু খুব নামকরা কোশ্চেন, পরীক্ষায় আসবে। এই সারফেক্টেন্ট অ্যালভিওলাসের পৃষ্ঠটান কমায় দেয়। সারফেক্টেন্ট অ্যালভিওলাসের পৃষ্ঠটান কমায় দেয়, মনে থাকবে? এটা কিন্তু মনে রাখতে হবে। আমাকে বলো, ট্রাকিয়ায় কতগুলা অস্থি পাওয়া গেছিল? ট্রাকিয়ায় অস্থির সংখ্যা কত এবং সেগুলা কি আকৃতির? দুইটা কমেন্ট করবা, সবাই ক্লিয়ার অ্যান্সার দিবা। প্রথমটায় সংখ্যা লিখো, পরেরটায় আকৃতি লিখো, ঠিক আছে? যেটা বলতেছিলাম, এই সারফেক্টেন্ট হচ্ছে এক প্রকার ফসফোলিপিড। সারফেক্টেন্ট আসে কই থেকে? উত্তর, অ্যালভিওলাসের প্রাচীর থেকে। অ্যালভিওলাসের প্রাচীর থেকে সারফেক্টেন্ট আসবে। অ্যালভিওলাসের প্রাচীরের কোন কোষ থেকে? যখন আমি মোর স্পেসিফিক হব, আমি জিজ্ঞেস করব যে বলো কোন কোষ থেকে সারফেক্টেন্ট আসে, তখন তোমার বলতে হবে সেপ্টাল কোষ। টাইপ 2 অ্যালভিওলার কোষ, যার এক নাম হচ্ছে সেপ্টাল কোষ। নামটা মনে রাখো, সেপ্টাল কোষ। সেপ্টাল কোষ লিখে কমেন্ট করে ফেলো, সেপ্টাল কোষ। একবার লিখে কমেন্ট করো, তাহলে আর ভুল করবে না। এটা জানতা না, এটা ভুল হবে। তাহলে সেপ্টাল কোষ থেকে ফসফোলিপিড জাতীয় পদার্থ নাম সারফেক্টেন্ট খরিত হয় এবং সেটা অ্যালভিওলাসের প্রাচীরের পৃষ্ঠটান কমায় দেয়। কত সপ্তাহ বয়সে ক্ষরণ হওয়া শুরু হয়? 23 সপ্তাহ। এই কারণে 24 সপ্তাহ থেকে অ্যাবর্শন করার পারমিশন দেওয়া হয়। তাহলে অ্যাবর্শনের পারমিশন দেওয়া কত সপ্তাহ থেকে? 24 সপ্তাহ থেকে। কত সপ্তাহে সারফেক্টেন্ট ক্ষরণ শুরু হয়? 23 সপ্তাহে। আই হোপ তুমি এটা পারবা, এই জায়গায় একটু মনে রাখতে হবে। তো শ্বসনতন্ত্র নিয়ে, শ্বসনতন্ত্রের গঠন নিয়ে আমার এই বেসিক জিনিসগুলো পড়াশোনা ছিল, আমার এই জিনিসগুলো পারতে হবে, ঠিক আছে? তাহলে আমাকে বলো, সারফেক্টেন্ট কোন জাতীয় পদার্থ? ফসফোপ্রোটিন, গ্লাইকোপ্রোটিন, লিপোপ্রোটিন নাকি ফসফোলিপিড? ভাই একজন কমেন্ট করছে, রিয়াদ আহসান, ভাই আপনি অফলাইনে কবে থেকে ব্যাচ করে পড়ানো শুরু করবেন? আমরা পড়তে চাই ভাইয়া। ওরে বাবা, তারপর অফলাইনে পড়ানো শুরু করতেছি হচ্ছে জুলাইয়ের 1 তারিখ থেকে। ইনশাআল্লাহ আমি অফলাইনে পড়ানো শুরু করব, 4-5 জন 6 জন করে গ্রুপ করে ফার্স্ট টাইম সেকেন্ড টাইম মোটামুটি শুরু করতেছি। আর মেডিকেল ফার্স্ট টাইম ডিএমসি স্কলারসে যাদের বুকিং করা নাই, ফার্স্ট টাইম স্টুডেন্ট এবং বুকিং করনি, তারা বুকিংটা করে ফেলো, কারণ মাস্টার বুক মেডিথেরাপির কাজ চলতেছে। ভর্তি টোটালি কমপ্লিট করে মাস্টার বুক মেডিথেরাপি নিয়ে নিতে পারবা। এবছর এখন পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয়ের যা হাব ভাব, তাতে এইচএসসি পরীক্ষা নিয়ে তেমন কোনো নিশ্চয়তা এই মুহূর্তে দেওয়ার সুযোগ নেই। তাই চেষ্টা করো ভর্তি পরীক্ষার প্রস্তুতি এখন থেকে শুরু করে যতটা এগোয় থাকা যায়। এই টাইমটা ভাইটাল। তুমি যে টাইমটা আছো এখন চাপ মুক্ত ভাবে রিল্যাক্সে পড়াশোনা করা যায়, নিরিবিলি গ্যাপগুলো তোলা যায়।
সেকেন্ড টাইমারদের জন্য আমার বলা থাকবে একই কথা, ডেন্টাল ভর্তি পরীক্ষা ঈদের আগে হবে না। আজকের নোটিশ, ডেন্টাল ভর্তি পরীক্ষা ঈদের আগে হবে না। আই রিপিট, ডেন্টাল ভর্তি পরীক্ষা ঈদের আগে হবে না। তাই চেষ্টা করো নিজের মতো করে এখন থেকে প্রস্তুতি শুরু করে। তোমার ভালো তুমি নিজেই বুঝো, আমার তো এত বলার নেই। তবে তারপর যদি কারো শোনার প্রয়োজন হয় অবশ্যই আমাকে কল করো। তাহলে কমেন্ট বক্সে কি উত্তর দিচ্ছে কি বলো তো? ফসফোলিপিড, সবাই ফসফোলিপিড লিখতেছে। ইসরাত Okay. জাহান, নুসরাত শৈলী, ফাহিম মুনতাসির, মাহফুজা খাতুন সবাই ফসফোলিপিড লিখতেছে। পূর্ণবয়স্ক মানুষ অ্যালভিওলাসের সংখ্যা কত? কমেন্ট করে ফেলো। পূর্ণবয়স্ক মানুষে অ্যালভিওলাসের সংখ্যা কত? অ্যালভিওলাস আর পৃষ্ঠটান এর সম্পর্ক কি? অ্যালভিওলাসের সারফেক্টেন্ট আর কি, সোজা কথা। সারফেক্টেন্ট আর পৃষ্ঠটান সম্পর্ক কি? বাড়ায় নাকি কমায়? কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 1। ঠান্ডা মাথায় সবাই উত্তর দাও। সারফেক্টেন্ট কোন কোষ থেকে গঠিত হয়? কোশ্চেন নাম্বার 3, অ্যানসার দাও। সবাই এই তিনটা কোশ্চেনের সহজ সহজ কোশ্চেন অ্যানসার লিখে ফেলো। কিছুক্ষণ আগেই বলছি, সবাই পারবা। পূর্ণবয়স্ক মানুষে অ্যালভিওলাসের সংখ্যা কত? অ্যালভিওলাস থেকে যে সারফেক্টেন্ট গঠিত হয় তার সাথে অ্যালভিওলাসের পৃষ্ঠটানের সম্পর্ক কি, এবং সারফেক্টেন্ট কোন কোষ থেকে গঠিত হয়? তিনটা প্রশ্নের উত্তর দাও। নাকি আমার কাছে ফোনটা দিও, আমি একটু কমেন্টস গুলো পড়বো, এরপরের টপিকে যাবো। এরপর ঈদ কবে? পুষ্পিতারে 19 তারিখ না মেবি। অনন্ত হীরা 700 মিলিয়ন। জাহিদা জামি, এটা মার খাবে আমার কাছে, এটা 70 মিলিয়ন লিখছে। ইরফাত জাহান 700 ইউনিট লিখবা সব সময়। নিশাত তাবাসসুম লাজ 16 থেকে 20টি সি আকৃতি। আগের প্রশ্নের উত্তর। তেতলি সরকার নন্দিতা ও লিখছে 700 মিলিয়ন। ফাহাদ পেইড কোর্সের বিষয় জানতে চাই। ভাইয়া পেইড কোর্সের বিষয় তো আমি বললামই তোমাকে, ওই জিনিসটাই আবার জেনে রাখো যে পেইড কোর্স মানে হচ্ছে ডিএমসি স্কলারস এর ফার্স্ট টাইম যদি তুমি হও, তাহলে ফার্স্ট টাইম কোর্সে এখন ভর্তি চলতেছে। এই ফার্স্ট টাইম কোর্সে এখন 5000 টাকা দিয়ে বুকিং করা সম্ভব। আর সেকেন্ড টাইমে যদি তুমি হও, তাহলে সেকেন্ড টাইমে অগাস্টের 1 তারিখ পর্যন্ত অনলাইনে ক্লাস চলবে। অগাস্টের 1 তারিখ থেকে আমাদের অফলাইনে শিফট হওয়ার ইচ্ছা আছে। অগাস্টের 1 তারিখ পর্যন্ত সর্বমোট পেমেন্ট 4000 টাকা ঠিক করা আছে। ঐশ্বর্য আমিন, স্বর্ণালী দাস, বৃষ্টি পাইন, জান্নাতুল ফেরদৌসি, থ্যাংক ইউ। তোমাদের উত্তরগুলো সঠিক। রিঙ্কি রয় পাখি, সুমাইয়া হাফিজ, চান্দা রাহা, সুরাইয়া ইয়াসমিন, রাশেদ, জান্নাতুল ফেরদৌসি সঠিক উত্তর দিছে। নুসরাত জাহান, ভাইয়া আমি পড়তে চাই অফলাইনে, তোমাকে আর পড়াবো না। ইলিন, তুমি তো এবছর চান্স পেয়ে গেছো। শিলা সেপ্টাল ঘোষ, স্বর্ণালী দাস কমে, জান্নাতুল ফেরদৌসি, সারারা ইসলাম কনা, থ্যাংক ইউ। তানিয়া তানিম, সরি। ঠিক আছে, তোমাদের কমেন্টগুলো আমি পড়লাম, ধন্যবাদ। তোমরা নিয়মিত থাকো ক্লাসে। আই হোপ তোমরা সামনে আসলে আমি তোমাদের চিনবো এবং তোমাদের সর্বোচ্চ দায়িত্ব নিয়ে যতদূর পৌঁছায় দেওয়া যায় সেটা করব। আচ্ছা ঠিক আছে, আমরা এখন ফুসফুসের কাজ নিয়ে পড়াশোনা করব। ফুসফুসের কাজ। ফুসফুসের কাজ কি? ফুসফুস করা না, ফুসফুস করা না। ফুসফুসের কাজ হচ্ছে ফুস করে অক্সিজেন বের করে দেওয়া। এই অক্সিজেন বের করবে কেন? অক্সিজেন নাও, কার্বন ডাই অক্সাইড বের করে দেওয়া, এটা হচ্ছে ফুসফুসের কাজ। এখন এইগুলো তো আসলে পরীক্ষায় আসবে না, পরীক্ষায় যা আসবে সেই জিনিসগুলো শুধু পড়াবো। ফুসফুসের কাজের মধ্যে এরা হচ্ছে দিনে 400 থেকে 600 ml পানি বের করে দেয়। তাহলে দিনে কতটুকু পানি বের করে দেয়? 400 থেকে 600 ml পানি বের করে দেয়। একটা কোশ্চেন উত্তর দাও তো, সবচেয়ে বড় তরুণাস্থিটার নাম কি ছিল? সবচেয়ে বড় তরুণাস্থি, ষড়যন্ত্রের বা ষড়যন্ত্রের সবচেয়ে বড় তরুণাস্থির নামটা কি ছিল? সবাই একটু লিখে কমেন্ট করে ফেলো। তো খেয়াল করো, ফুসফুসের কাজের মধ্যে এরা দৈনিক 400 থেকে 600 ml, দৈনিক 400 থেকে 600 ml পানি পর্যন্ত বের করে দিতে পারে। এরা অ্যাড্রেনালিন এন্ড নরঅ্যাড্রেনালিন এদেরকে নিষ্ক্রিয় করে, ঠিক আছে? অ্যাড্রেনালিন আর নরঅ্যাড্রেনালিন কি করে বললাম? নিষ্ক্রিয় করে। এই টার্মটা মনে রাখতে হবে, জিনিসটা শিখে রাখতে হবে, আশেপাশে নোট খাতা থাকলে লিখে রাখতে হবে, কিন্তু পরীক্ষায় আসবে। অ্যাড্রেনালিন ও নরঅ্যাড্রেনালিনকে ব্লারিং ইস্যু আছে না ভাই, ঠিক আছে, ক্লিয়ার। অ্যাড্রেনালিন ও নরঅ্যাড্রেনালিনকে নিষ্ক্রিয় করে কে? উত্তর ফুসফুস। 400 থেকে 600 ml অবধি পানি একদিনে বের করে দিতে পারে। সবচেয়ে ইম্পর্টেন্ট কাজটা সবার লাস্টে পড়াবো, ঠিক আছে? সেরাটোনিন, এরপর একটা কঠিন কোশ্চেন দেবো, সবাই ভুলে গেছে আমি জানি। সেরাটোনিন এন্ড হিস্টামিনকে বিমুক্ত করে। আগের কোশ্চেন উত্তর দিচ্ছে সবাই? জি ভাই, সবাই থাইরয়েড বলতেছে। এবার একটা কঠিন কোশ্চেন করে ফেলি।
ভাইয়া তোমাদের আমি বলছিলাম যে ফুসফুসের আবরণের নাম ছিল প্লিউরা, আর অ্যালভিওলাস, দুইটা অ্যালভিওলাসের ব্যবধায়ক একটা পর্দার নাম বলছিলাম। এই দুইটা অ্যালভিওলাসের ব্যবধায়ক পর্দাটার নাম লিখে কমেন্ট করতে হবে। সবার আগে যে 3 জন বা যে 5 জনের কমেন্ট করবে এই 5টা নাম আমি শুনতে চাই, ঠিক আছে? খেয়াল করো, তাহলে দৈনিক কতটুকু পানি বের করে? 400 থেকে 600 ml অ্যাড্রেনালিন এন্ড নরএড্রেনালিনকে নিষ্ক্রিয় করে, সেরাটোনিন আর হিস্টামিনকে বিমুক্ত করে। এইবার আমি একটা বিষয় পড়াবো, কঠিন জায়গা, এইটুকু যারা বুঝবা তারা মোটামুটি মনে রাখো, এই ক্লাস থেকে কিছু শিখলা। সারাদ আঞ্জুম আখি, নুসরাত মিম, তাসনিমুল জান্নাত অবনী, মাহবুবা রহমান, মাহবুবা ইসলাম ইমু। এটা ট্রাবিকুলি কমেন্ট এই যে সবার নাম, সবগুলো নাম আমি গতকাল পড়ছি। মাহবুবা ইসলাম ইমু, একে গতকাল ক্লাসে মেবি পাইনি, বাট এর আগে যারা ছিল, কনা বলো, তারপর অবনী বলো, এরা গতকাল ক্লাসে ছিল। থ্যাংক ইউ। ট্রাবিকুলি বাকিরা পারছে? জি ভাই, সবাই ট্রাবিকুলি বলতেছে। ওকে, থ্যাংক ইউ। লিভার থেকে একটা নিষ্ক্রিয় প্রোটিন আসে। আচ্ছা, তোমাদের কারো বাবা মা পাশে বসে থাকে না? আমার বাবা মা কি করে শোনো, মানে করে সকালে আম্মু মানে খাওয়াই দিচ্ছে, তো আমি জুমে লেকচার করতেছি আজকে সকালে লেকচার করার পর এবারে স্যার ম্যাম মাঝে মাঝে কোশ্চেন ধরে না, তো আমাদের তো 200 জন একসাথে জুমে ক্লাস করতেছে, এন্ড ম্যামরা বলতেছে যে তোমরা এবার বলো, তোমরা কেউ এবার বলো। এবার আমি তো পারি না, আমি তো শুনিই নি এর আগে কি বলছে। আমি তো আম্মু বলছে বল বল বল, ওই যে কি বলছে বল, উত্তর দে উত্তর দে। আমি বলছি জি জি বলবো। এবার আমি আনমিউট করার ভান করে ইয়েস ইয়েস ম্যাম, ইনসুলিন মেডিয়েটেড জিন ম্যাম, ইনসুলিন মেডিয়েটেড জিন, ওই টপিকের কিছু একটা পড়াচ্ছে বুঝছো, আমি তো জানি না এমনিতে, এটা ইংলিশে বললাম, আম্মু বুঝলো না। এরপর তোমাদের মনে করো বাবা মা পাশে থাকলে কি বলবে, যে ভাইয়া কমেন্ট করতে বলছে, কমেন্ট কর, আর তোমরা কমেন্ট লেখার ভান করে রেখে দিবা। এগুলা করো না, ফাঁকি দেওয়ার দরকার নেই, একবার চান্স পেয়ে এরপর ফাঁকি দিও। আমি ফাঁকিটাকে একটু মারি। তো দেখো, লিভার থেকে একটা নিষ্ক্রিয় প্রোটিন আছে, নাম হচ্ছে অ্যানজিওটেনসিনোজেন। কঠিন জিনিস পড়াচ্ছি। লিভার থেকে একটা নিষ্ক্রিয় প্রোটিন আসছে, নাম হচ্ছে অ্যানজিওটেনসিনোজেন। অ্যানজিওটেনসিনোজেন চলে যায় কিডনিতে। কিডনিতে একটা এনজাইম আছে, নাম হচ্ছে রেনিন। রেনিন কিন্তু দুই প্রকার হয়, RENIN, আরেকটা হচ্ছে RENNIN। এটা কিন্তু থাকে পাকস্থলীতে। এখানে কিন্তু একটা ভুল তোমরা করো, সবাই ভুল করো, ভাবো কি যে কিডনিটা মনে হয় হরমোন আর পাকস্থলীটা মনে হয় এনজাইম। এটা কিন্তু ভুল ধারণা। রেনিন পাকস্থলীতে থাকুক কিডনিতে থাকুক, এটা দুই জায়গায় এনজাইম হিসেবে কাজ করে। একটা নামের বানান RENNIN স্টমাকে, RENIN এটা কিডনিতে। অ্যানজিওটেনসিনোজেন এই রেনিনের দ্বারা অ্যানজিওটেনসিন অনে পরিণত হয়। তাহলে রেনিন অ্যানজিওটেনসিনোজেনকে অ্যানজিওটেনসিন 1 বানায়, ঠিক আছে? তাহলে অ্যানজিওটেনসিনোজেনকে অ্যানজিওটেনসিন 1 বানায় রেনিন। অ্যানজিওটেনসিনোজেন আসলে কই থেকে? লিভার থেকে। লিভার থেকে গেল কই? কিডনিতে। আর এই অ্যানজিওটেনসিন 1 কে ফুসফুস অ্যানজিওটেনসিন 2 বানায়। এটা পারতে হবে, এটা বুঝতে হবে, এটা সবার পারতে হবে, যে কজন লাইনে আছো, লাইভে আছো, প্রত্যেকের পারতে হবে। খেয়াল করি আবার, লিভার থেকে একটা নিষ্ক্রিয় প্রোটিন আসলো, নাম অ্যানজিওটেনসিনোজেন। এই অ্যানজিওটেনসিনোজেন চলে গেল কিডনিতে, কিডনি রেনিন এটাকে বানালো অ্যানজিওটেনসিন 1। অ্যানজিওটেনসিন 1 থেকে অ্যানজিওটেনসিন 2 বানাইলো কে? ফুসফুস। তাহলে অ্যানজিওটেনসিন 1 থেকে 2 ফুসফুস, অ্যানজিওটেনসিনোজেন থেকে অ্যানজিওটেনসিন 1 কিডনি। কিডনির কোন এনজাইম? রেনিন। আর লিভার থেকে নিষ্ক্রিয় প্রোটিন আসলো অ্যানজিওটেনসিনোজেন। আমার মনে হয় এটা সবাই পারবা। এটা নিয়ে আমি এখন 3টা কোশ্চেন ধরবো, তোমাদের সবার পারতে হবে। কোশ্চেন নাম্বার 1, অ্যানজিওটেনসিন 1 থেকে অ্যানজিওটেনসিন 2 বানায় কে? কিডনি, লিভার, ফুসফুস, হার্ট, কে বানায়? অ্যানজিওটেনসিন 1 থেকে অ্যানজিওটেনসিন 2। কোশ্চেন নাম্বার 2, এই বানান দেখো, RENNIN, রেনিন এনজাইম কোথায় পাওয়া যায়? কোশ্চেন নাম্বার 3, অ্যানজিওটেনসিনোজেন। অ্যানজিওটেনসিনোজেন এই নিষ্ক্রিয় প্রোটিনটা কোন অঙ্গ থেকে খরিত হয়? 3টা কোশ্চেনের উত্তর সবাই দিবা, আমি কমেন্ট করব সবাই। ওকে, রেকর্ডেড লাইভে আম্মু এভাবে বলে, ভাই এজন্য ইয়ারফোন লাগিয়ে বসে থাকি। আম্মু পাশে এসে বলতেছে ইয়ারফোন খুলতে শোনা যায় কিনা।
সারাক্ষণ এটা কানে পড়ে বসে থাকিস। আচ্ছা দেখি কমেন্ট। কোশ্চেন নাম্বার 2 এর অ্যান্সার তিতলি সরকার নদী, তার উত্তর পড়তে পারছি। কোশ্চেন নাম্বার 2 এর উত্তর দিছে কিডনি, ভুল উত্তর। আর এই ডাবল এন এন আই এন, আমি এটা বলেছি যে আমি জানতাম তোমরা ভুল করবা, এটা কিন্তু পাওয়া যায় স্টমাকে। দেখো ঐশ্বর্য আমিন সঠিক লিখছে, নুসরাত শৈলী সঠিক লিখছে। প্রথম কোশ্চেনের অ্যান্সার অ্যাঞ্জেলোসিন 1 থেকে অ্যাঞ্জেলোসিন 2 বানায় কে? এটার উত্তর আমি দেখতে পাচ্ছি অনেকে লিখছে লাংস, ঠিক আছে। অ্যাঞ্জিওটেনসিন 1 থেকে অ্যাঞ্জিওটেনসিন 2 বানায় ফুসফুস। সুমাইয়া ফেরদৌস নীতি আবার সেকেন্ড কোশ্চেন তো সঠিক লিখছে। ওকে, রুয়েনের কমেন্ট দেখতে পাচ্ছি। 1 ফুসফুস, 2 স্টোমাক, 3 লিভার। সুমাইয়া খান খুব সুন্দর করে গোছায় লিখছো, থ্যাংক ইউ আপু। সুমাইয়া খান চিনতে পারছি। ওকে, এরপর শেখ রুয়েন রহমান, জয় দাস লিখছে লিভার। ওকে, স্বর্ণালী দাস, ফারহানা মেহনাজ, উম্মে মৌমি, তিনটা উত্তরই সঠিক লিখছে, থ্যাংক ইউ। শামিমা ইয়াসমিন তুলি, তাসনিমুল জান্নাত অবনী, সব উত্তর সঠিক। ওকে, ঠিক আছে, বুঝতে পারছো তোমরা। আশা করছি এই ইস্যু, এই টপিক নিয়ে আর কোনো ইস্যু হবে না। এরপর আমরা পরের টপিকে যেতে চাই। ঐশ্বর্য আমিনের কমেন্ট দেখতে পেলাম। তাহলে এবার আমাকে বলো যে ফুসফুস থেকে দিনে কত এমএল, ফুসফুস থেকে দিনে কত এমএল পানি বের হয়ে যেতে পারে? সবাই এই কোশ্চেনটার উত্তর লিখে কমেন্ট করো। একবার নিঃশ্বাস নিলাম, ছেড়ে দিলাম। মেহের আফরোজ মৌরি লিখছে 400 থেকে 600 ml। নানজিবা রৌনক শ্রুতি 400 থেকে 600 ml। ইফাত জাহান 400 থেকে 600 ml। জান্নাতুল ফেরদৌস, মাহবুবা ইসলাম ইমু, মাহবুবা রহমান, আর এস সুখী, এমডি আলমগীর হোসেন, নাসরিন জামান, সাদিয়া ইমা, ওকে, সাহারা ইসলাম কনা ভাই 400 থেকে 600 ml। থ্যাংক ইউ। খেয়াল করো, তিনটে বিষয় পড়বো আমরা এখন। টাইডাল ভলিউম, একবার নিঃশ্বাস নিলাম, ছাড়লাম, যেটুকু বাতাস ঢুকলো বা বেরিয়ে গেল এটাকে আমরা বলি টাইডাল ভলিউম। পরিমাণে কতটুকু? 500 ml। তাহলে টাইডাল ভলিউম কতটুকু? 500 ml। আমি কিন্তু এই যে আমাকে দেখতেছো ক্লাসে অনেক হাসি খুশি দেখতেছো, কিন্তু আমি কিন্তু সবসময় এরকম হাসি খুশি মানুষ না। যারা সরাসরি আমাকে সামনে দেখছে বা আমার রাগ সম্পর্কে যাদের আইডিয়া আছে, তারাই আমাকে এত হাসি খুশি দেখে এত খুশি হচ্ছে না। কিন্তু আমার কাছে কিন্তু সামনে কোনো ভালো ব্যবহার অনেকেই পায় না, মানে কখনোই পায় না, সবসময় আমি খারাপ ব্যবহার করি। ইভেন এরকম হয়েছে অনেকবার যে পড়াধর্ষী ক্লাসে কেউই পারেনি। তাই এখন যতই ভালো ব্যবহার দেখো, আসলে আমি এত ভালো মানুষ না। তাই গেমস স্কলারসে আসবা বা আমার কাছে আমার খারাপ ব্যবহারের সম্মুখীন হবা না, এটা কিন্তু কখনো ভাববা না। আমরা কিন্তু খুবই রাগারাগি করি। তুমি যত সময় পর্যন্ত সর্বোচ্চটুকু না দিবা, তত সময় পর্যন্ত আমাদের খারাপ ব্যবহার ফেস করতে হবে। কিন্তু এটা অবশ্যই তোমার ভালোর জন্য। অন্য যার কাছেই যাওয়া সবাই মিষ্টি কথা বলবে। আমি ফার্স্ট টাইম চান্স মিস করছিলাম শুধু এই মিষ্টি কথার জন্য। আমার বলতো তুই ঢাকা মেডিকেল চান্স পাবি। একজন নাম করা ম্যাজিক ম্যান, বিশাল নাম করা এক টিচার ছিল, সে খালি বলতো তার গ্যারান্টিজে পড়তাম ওই সময়, তুই ঢাকা মেডিকেল চান্স পাবি, আরে কিছু না পারলেও তুই ঢাকা মেডিকেল চান্স পাবি, এইসব বলতো। আমি বাসায় যাওয়ারও পড়তাম না। এবং এই যে এইভাবে ফুলায় ফুলায় আমার দিন শেষে চান্সটা মিস করাইলো কল্যাণ আই কোচিং। তো আমি বারবার একই কথা তোমাদের আবারও বলি যে খারাপ ব্যবহার হোক ভালো ব্যবহার হোক তোমার জানতে হবে। তুমি না জানলে তুমি চান্স মিস করবা। এটাই হচ্ছে সবচেয়ে চরম বাস্তবতা। তো টাইডাল ভলিউম মনে রাখবা, টাইডাল ভলিউম পরিমাণে কতটুকু? 500 ml। একবার নিঃশ্বাস নিলাম, ছাড়লাম, কতটুকু গেল? 500 ml। এরপর চলে আসি রেসিডিউয়াল ভলিউম। নিঃশ্বাস নিলাম, ছাড়লাম, এর মধ্যেও লাংসে যেটুকু থেকে গেল, অর্থাৎ যেটুকু আমি লাংস থেকে বের করতে পারলাম না, লাংস থেকে যেটুকু বের করতে পারলাম না, এটাই বলি রেসিডিউয়াল ভলিউম। এটা কতটুকু? 1200 ml, অনেকে 1500 ml জেনে রাখো। সুমাইয়া ফেরদৌস নিতে একটা অঙ্গ কান ফাটাইয়া দেওয়ার মতো মানুষ। হ্যাঁ, কান ফাটাই দেওয়ার মতো, এবং সেটা কিন্তু মায়ের কান ফাটানো না, চিল্লায় কান ফাটানো। মানে আমি একটা ঝাড়ি মারবো, ঝাড়িতেই কেটে দিবে, এরকমই ব্যবহার করি। ঠিক আছে, তাতেও অনেকে শিক্ষা হয় না, তাতেও মায়ের খেয়েও সোজা হয় না। রেসিডিউয়াল ভলিউম, রেসিডিউয়াল ভলিউম কত ml বললাম? 1200 ml থেকে 1500 ml। টাইডাল ভলিউম 500 ml। আর ভাইটাল ক্যাপাসিটি মানে আমি সর্বোচ্চ যতটুকু নিতে পারবো, এটা হচ্ছে ভাইটাল ক্যাপাসিটি, যেটা হচ্ছে 4500 ml। ওকে, চলো আবার চেক করে ফেলি। টাইডাল ভলিউম 500 ml, রেসিডিউয়াল ভলিউম 1200 বা 1500 ml, ভাইটাল ক্যাপাসিটি 4500 ml।
এবার আমি হচ্ছে সাকিব আল হাসান, আমি দৌড়বিদ। আরে তোমরা তো জানো না, আমি তো ক্রিকেট খেলা শুরু করতে চেয়েছিলাম। পরে একদিন ব্রায়ান লারা ফোন দিছে যে ভাই প্লিজ শুরু করেন। আমি বললাম কেন? বলে কি যে ভাই এক বনে তো দুই বাঘ থাকতে পারে না, এই কারণে আমি ছেড়ে দিলাম। বনের রাজা তো একজনই হয়, যদি আমি যেতাম ক্রিকেটে, ব্রায়ান লারা, সচিন টেন্ডুলকার এরা কেউ ক্রিকেট খেলতো না। কারণ আমি ক্রিকেট খেলতে নামলেই ওরা ভয়তে আসতো না খেলতে, এরকম প্লেয়ার ছিলাম। তো দেখো, তো ভাইটাল ক্যাপাসিটি তোমাদের সবার ক্ষেত্রে কত? 4500, কিন্তু আমি তো দৌড়বিদ, আমার ক্ষেত্রে কত? 6000 ml। একবার মনে হলো দৌড় প্রতিযোগিতা দিব, তারপর ওই ছেলেটার নাম কি জানি, যে দৌড়াইছিল খুব দ্রুত, রেকর্ড টেকর্ড করে দিল ওয়েস্ট ইন্ডিজের একটা, আরে কালো একটা ছেলে, উসাইন বোল্ট। উসাইন বোল্ট। এই ফোন দিছে, বোল্ট ফোন দিচ্ছে, ভাই প্লিজ মাফ করে দেন, আমি না খেয়ে মরে যাবো, আমার দুইটা ছেলে মেয়ে আছে ভাই, আপনি প্লিজ ভাই দৌড়াতে আসেন না, আপনি দৌড়াতে আসলে আমি পারবো না। এরপরে আমি হচ্ছে দৌড় প্রতিযোগিতা করলাম না, এরকম প্রতিভাবান আমি ছিলাম। তো খেয়াল করো, ভাইটাল ক্যাপাসিটি কত ml? 6000 ml। কাদের ক্ষেত্রে? অ্যাথলেটদের ক্ষেত্রে। তাহলে অ্যাথলেট 6000 ml, ভাইটাল ক্যাপাসিটি 4500 তোমার ক্ষেত্রে, রেসিডুয়াল ভলিউম 1200 থেকে 1500, টাইডাল ভলিউম 500 ml। এই কথাগুলা সবার মনে রাখতে হবে, সবার মনে রাখতে হবে, ঠিক আছে? ওকে, আর একটা কোশ্চেন উত্তর দিয়ে ফেলো। একটা এনজাইমের নাম লিখতেছি, এটা কোথায় পাওয়া যায়? এবার কেউ ভুল লিখবে না, এবার কেউ ভুল লিখলে ডিরেক্ট মাইর খাবো আমার কাছে। রেনিন, এটা কোথায় পাওয়া যায়? এটা লিখবা। একজন সাধারণ মানুষের টাইডাল ভলিউম কত? এটা কমেন্ট করবা। সাধারণ মানুষের টাইডাল ভলিউম কত? আর RENIN, এই রেনিন এনজাইমটা কোথায় পাওয়া যায়? ঠিক আছে, চলো আমরা প্রশ্বাস নিঃশ্বাস কার্যক্রমে চলে যাই। উম্মে মৌমি কমেন্ট করছে, ভাই আমাদের ডাক্তার প্লাস ক্রিকেটার প্লাস শিল্পী প্লাস গায়ক প্লাস আর অনেক কিছু। আরে আরো কত কিছু, তোমার তো কোনো আইডিয়াই নাই। শিক্ষক, একজন নায়ক, অভিনেতা। আমি তো মাঝে অভিনয় করতে গেছিলাম, পরে শাহরুখ খান ফোন দিল বলে ছেড়ে দিলাম, নাহলে তো বলিউডে, বলিউড টলিউড, হলিউড মলিউড, চলিউড কলিউড ডলিউড সবই আমার দখলে ছিল। একজন ফিল্ম মেকার, একজন হিরো, একসাথে সবকিছু ছিলাম, আমি ছেড়ে দিলাম কারণ শাহরুখ খান কেঁদে দিছিল ওই দিন, এই কারণে। খেয়াল করো, এগুলো আবার কেউ শাহরুখ খানের বললো না, মানহানি মামলা করলে পরে কিন্তু আমার আর ভাত হবে না রে। এদিকে খেয়াল করো, প্রশ্বাস নিঃশ্বাস, এটা নিয়ে কথা বলবো। তো নিঃশ্বাস প্রশ্বাসের জড়িত পেশির নামগুলো আগে আমি একটু জানি। এক নাম্বার হচ্ছে ডায়াফ্রাম, ডায়াফ্রামে অবস্থিত পেশি। আর একটা মানে ইন্টারকোস্টাল পেশি। তার দুইটা পেশির নাম জানলাম, বলো কি কি? ডায়াফ্রাম আর ইন্টারকোস্টাল। এই দুটো কোশ্চেন উত্তর কে কি দিছে? কিডনি 500 ml, সৌমিক জাহান শুভ, অর্পিতা মণ্ডল অর্পা, পুষ্পিতা রয়, নুসরাত ভুল উত্তর শহীদ। দিছে কি শুধু তাই বলো? সবাই সঠিক উত্তর দিছে। ভুল তো একজন না একজন তো দিছে, ওটা খুঁজে বের করো। শিলা শিলা লিখছে লিভার। লিভার, এই তো পেয়ে গেছি। শিলা শিলা, ঠিক আছে, মনে থাকবে। কান ধরো, খেয়াল করো, প্রশ্বাস বা নিঃশ্বাস এর সাথে সম্পর্ক আছে দুইটা পেশি, নাম কি কি? ডায়াফ্রাম আর ইন্টারকোস্টাল পেশি। আবার নাম দুটো দেখি, ডায়াফ্রাম আর ইন্টারকোস্টাল পেশি, এরা হচ্ছে প্রধান পেশি। প্রশ্বাসের সময় কি হয়? সংকোচন হয়। তাহলে আলটিমেটলি আমি জানি নিঃশ্বাসের সময় কি হবে? প্রসারণ হবে। এই জায়গাটায় ভুল করা যাবে না, যাবে না, যাবে না, ঠিক আছে? এটুকু আমরা সবাই মনে রাখতে পারবো। প্রশ্বাস নিঃশ্বাস কেন্দ্র নিয়ে তোমাদের ঝামেলা আছে, এটা আমি সুন্দর করে বুঝাই দিব, জীবনেও ভুল করবে না। কিন্তু আগে এটুকু জেনে রাখো, সংকোচনে প্রশ্বাস আর প্রসারণে হবে নিঃশ্বাস, ঠিক আছে? এখন এই শ্বাস গ্রহণ ত্যাগ দিনে কতবার হতে পারে? একজন নবজাতকের ক্ষেত্রে কতবার হতে পারে, আর পূর্ণবয়স্কের ক্ষেত্রে কতবার হতে পারে? পূর্ণবয়স্কের ক্ষেত্রে কতবার? 12 থেকে 14 বার মিনিটে, আর নবজাতকের ক্ষেত্রে 40 বার পর্যন্ত হতে পারে, ঠিক আছে? এই জায়গাগুলো আমরা মোটামুটি একটু জেনে রাখলাম। তাহলে প্রশ্বাস নিঃশ্বাসের সাথে সম্পর্কিত পেশি আছে দুইটা, একটা নাম বললাম ডায়াফ্রাম, আর একটা নাম হচ্ছে ইন্টারকোস্টাল পেশি। ডায়াফ্রাম পেশি আর ইন্টারকোস্টাল পেশি, ঠিক আছে? আমাকে বলো তো, এই ডায়াফ্রাম আর ইন্টারকোস্টাল পেশির সংকোচন হয়েছে, তাহলে এখন প্রশ্বাস হবে নাকি নিঃশ্বাস হবে? প্রশ্বাস হবে নাকি নিঃশ্বাস হবে? এটা একটু কমেন্ট করো। আমি এখন পন্স আর মেডুলার ছবি এঁকে ফেলি। এই যে নিচে আছে মেডুলা, এটা হচ্ছে পন্স। তো আমাদের রেসপিরেটরি সেন্টার আছে 4টা, দেখো। নিউমোটক্সিক সেন্টার, অ্যানিউস্টিক সেন্টার, নিউমোটক্সিক সেন্টার আর অ্যাপনিউস্টিক সেন্টার, জাস্ট দুইটার নাম জানলাম। আর আছে হচ্ছে ডরসাল রেসপিরেটরি গ্রুপ DRG আর ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ VRG। তাহলে শ্বসন কেন্দ্র
চারটা আছে। কয়টা সেন্টার আছে? চারটা। পন্সে দুইটা, মেডুলায় দুইটা। তাহলে তুমি কি শুধু মেডুলা বলতে পারবা উত্তর? না। শুধু পন্স বলতে পারবা উত্তর? না। তাহলে অপশনে কি একটা থাকবে না দুইটা থাকবে? আমি বারবার বলছি একই জঙ্গলে কখনো দুইটা বাঘ থাকতে পারে না, দুইটা সিংহ থাকতে পারে না। এই যে তোমরা দেখছো যে আমি এই যে এত কিছু ছেড়ে, যে মনে করো যে একসময় জন সিনা বলো, দুইটা নাম বলো না, ব্রুস লি বলো, রক রক, এরা আমার ফোন দিত, হাত পা ধরে ক্ষমা চেয়ে এরা আমার ফেরত পাঠাইছে, কারণ এক জঙ্গলে দুই ভাগ থাকেন। তো এই বিগ ফাইটার ছিলাম এক সময় আমি। তো ভাবো এই যে মেডুলা পন্স দুই জায়গায় রেসপিরেটরি সেন্টার আছে, দুইজনেরই একই ক্ষমতা আছে, তাহলে এরা এক জঙ্গলে থাকবে না, অর্থাৎ একই প্রশ্নের অপশনে থাকবে না, যে কোনো একটা থাকবে, যেটা থাকবে ওটা থাকবে। তাহলে শ্বসন কেন্দ্র পন্সেও আছে, মেডুলায় আছে। পন্সে কয়টা আছে? দুইটা, নিউমোট্যাক্সিক সেন্টার, অ্যাপনেস্টিক সেন্টার। মেডুলায় কয়টা আছে? দুইটা, ডর্সাল রেসপিরেটরি গ্রুপ, ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ। আমার কথা কি বুঝছো? মনে থাকবে একজন পূর্ণবয়স্ক মানুষ মিনিটে কতবার শ্বাসক্রিয়া সম্পন্ন করে? কমেন্ট করে জানাও। তাহলে শ্বসন কেন্দ্র কয়টা আছে? রেসপিরেটরি সেন্টার আছে চারটা, মেডুলাতেও আছে, পন্সেও আছে। ঠিক আছে, আমার মনে হয় সবাই এটা পারবা। এরপর আমরা চলে যাব শ্বসন হার আপ ডাউন করে কখন। বাতাসে অক্সিজেন থাকে নরমালি কত পার্সেন্ট? 20%। 20% থেকে নেমে 5% হয়ে গেলে শ্বসন হার দ্বিগুণ হয়ে যায়। তাহলে শ্বসন হার দ্বিগুণ হওয়ার একটা শর্ত তোমাদের আমি শিখিয়ে দিলাম। 20% থেকে নেমে 5% হলে শ্বসন হার দ্বিগুণ হয়। তাহলে কখন শ্বসন হার দ্বিগুণ হয় সবাই জেনে রাখবা। 20% থেকে 5% আসলে শ্বসন হার দ্বিগুণ হয়। আমরা এখন শ্বসন গ্যাস পরিবহনে চলে যাব। তার আগে আমি একটা প্রশ্নের উত্তর দাও। ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ কোথায় থাকে? আর ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ যদি ওখানে থাকে তাহলে ডর্সাল রেসপিরেটরি গ্রুপ কোথায় থাকে? এই দুটো কোশ্চেনের উত্তর সবাই আমাকে দিয়ে জানান, দেখি কি অবস্থা কমেন্ট সেকশনের। মাহফুজা ওর পিতা, ক্যামেরাটা সোজা করলে ভালো হতো। জাওয়াদ মুরসালিন, ভাই তুমি একটু একটা কাজ করো, সেটা হচ্ছে তোমার ফোনটা একটু উল্টা করে নাও, তাহলে সোজা হয়ে যাবে। অনন্ত হীরা, শামিমা ইয়াসমিন, তুলি, সঞ্জিদা নাজমিন মেহেরিন, থ্যাংক ইউ। সবাই লাইভে থাকার চেষ্টা করুন, সবাই নিয়মিত কমেন্ট করে নিজের ইনভলভমেন্ট বাড়াও। জিন্নাতুল ইসলাম অহনা কমেন্ট দেখতে পাচ্ছি আপু তোমার। রিঙ্কি রই পাখি, ওকে। আরজুমান আক্তার রাখি, সবাই নিয়মিত আসো ক্লাসে। দুইটাই মেডুলাতে, তাই না? এই তো সবাই মেডুলা লিখছে, ঠিক আছে। একটা উত্তর খুঁজতেছিলাম পন্স। নুসরাত শৈলী কমেন্ট করছে, কেউ পন্স লিখো লিখো। ওকে, একটা ফোকাসিং বাটনে একটু চাপ দাও তো, আমার ফেসের উপর একটা চাপ দিবা। ঠিক আছে, আচ্ছা, আশা করি কোনো ইস্যু নেই। আচ্ছা, আমরা এরপর চলে যাব হচ্ছে শ্বসন গ্যাস পরিবহনে। ক্লাস আর বেশি দূর নেই, আমরা একদম শেষের দিকে চলে আসতেছি। শ্বসন গ্যাস পরিবহন খেয়াল করো। শ্বসন গ্যাস তো দুইটা আছে, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড। অক্সিজেন পরিবহন হবে দুই ভাবে, ভৌত দ্রবণ রূপে আর রাসায়নিক যৌগ রূপে। ভৌত দ্রবণ রূপে কত পার্সেন্ট যাবে? 2%। 100 ml এ কত ml? উত্তর 0.2 ml। এর কি কারণ কি ব্যাখ্যা কিছু জানতে চাও না, শুধু জেনে রাখো ভৌত দ্রবণ রূপে কত পার্সেন্ট? 2%। তাহলে 100 ml কতটুকু? 0.2 ml, শেষ। তাহলে রাসায়নিক যৌগ রূপে কতটুকু? 98%। দেখো এই কি কেমনে দিতে এটাতে ভুলে যাইতেছি, বয়স হয়ে গেছে তো। তাহলে রাসায়নিক যৌগ রূপে কত পার্সেন্ট বললাম? 98%। যে যৌগটা তৈরি করে নাম কি? অক্সিহিমোগ্লোবিন। অক্সিহিমোগ্লোবিন। দেখো যদি কোশ্চেন হয় হিমোগ্লোবিনের যোজনী কত, উত্তর দিতে হবে 4, কারণ অক্সিহিমোগ্লোবিন যৌগটা হচ্ছে এরকম HbO2, মানে একটা হিমোগ্লোবিনের সাথে কয়টা অক্সিজেন যুক্ত হতে পারে? দুইটা। তোমরা জানো অক্সিজেন কয়টা হাত নেয়? দুইটা করে হাত নেয়, তাহলে হিমোগ্লোবিনের যোজনী হচ্ছে 4, এমন মনে রাখবা। তাহলে ভৌত দ্রবণ রূপে 2%, রাসায়নিক যৌগ রূপে 98%। রাসায়নিক যৌগটার নাম কি? উত্তর অক্সিহিমোগ্লোবিন। অক্সিহিমোগ্লোবিন কোনো স্থায়ী যৌগ নয়। অক্সিহিমোগ্লোবিন কোনো স্থায়ী যৌগ না। 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 কতটুকু ইম্পর্টেন্ট তুমি মনে হয় বুঝছো? এটা 4 থেকে 5 বার মেডিকেলে আসছে। তোমার এখন লিখতে হবে যে গানটা আমি গাচ্ছিলাম একটু আগে, অক্সিহিমোগ্লোবিন
হিমোগ্লোবিন কোনো স্থায়ী যৌগ না। ঠিক আছে, আই হোপ তুমি এটা ভুল করার কোনো সুযোগ নেই। ঠিক আছে, আমার গান শুনে যদি ভালো লাগে লাভ রিয়াক্ট দিয়ে পাশে থাকো, এবং যে কোনো তোমার মতামত, প্রশংসা বা তোমার চোখে যদি জল চলে আসে সেই জল দিয়ে তুমি কমেন্ট করতে পারো। সবাই হাহা দিচ্ছে ভাইয়া। কি হোয়াট দা ব্লাডি নো, সবাই লাভ দাও, লাভ দাও, লাভ দিয়ে আবার ঠিক করো। মানে আসলে কি ভাইয়া, হাসতে হাসতে মানুষ কেঁদে দেয় না, সেরকম হবে আসলে এটা। এই হাহার অন্তর্নিহিত অর্থ হচ্ছে ভালোবাসা। ঠিক আছে, তাহলে আমরা অক্সিজেন পরিমাণ কিন্তু পড়ে ফেললাম। এই কমেন্টে সবাই লিখো গান, যে গানটা গাইছি গানের লিরিক্সটা তো অ্যাটলিস্ট লিখো। এরপর দেখো কার্বন ডাই অক্সাইড পরিবহন হয় তিন ভাবে: ভৌত দ্রবণ রূপে, কার্বামিন যৌগ রূপে। কি আজে বাজে কমেন্ট করতেছে নাকি? হ্যাঁ, আমি তো একসময় প্রফেশনাল গান গাওয়ার কথা ভাবছিলাম, কিন্তু জেমস আইব বাচ্চু এদের ফোনের জন্য পারিনি শেষ করছে। আবেগে ভেসে যাচ্ছে গান শুনে। এই তো এটাই তো, এরাই হচ্ছে আমার প্রকৃত ভাই বোন। কাকলি সুর লিখছে একজন। কাকলি সুর, দামে কম মানে ভালো, কাকলি সুর। আচ্ছা ঠিক আছে, ওকে। খেয়াল করো, কার্বন ডাই অক্সাইড পরিবহন। আসলে আমি গান শিখতে পারতাম, কিন্তু যেটা রুটিন দিছে না, ওই রুটিনে গান শোনার শেখার টাইম নেই, এই কারণে আমি আজকে গান শিখতে পারিনি। তো দেখো, কার্বন ডাই অক্সাইড ভৌত দ্রবণ রূপে, কার্বামিন যৌগ রূপে, বাইকার্বনেট রূপে। ভৌত দ্রবণ রূপে কয় পার্সেন্ট যায়? 5%। কার্বামিন যৌগ রূপে কত পার্সেন্ট যায়? 27%। বাইকার্বনেট রূপে কত পার্সেন্ট যায়? 65%। পার্সেন্টেজ গুলো দেখে ফেলি। ভৌত দ্রবণ রূপে 5%, কার্বামিন যৌগ রূপে 27%, বাইকার্বনেট রূপে 65%। আমার কাছে 100 ml দ্রবীভূত রক্ত যদি থাকে বা প্লাজমা যদি থাকে, এতে কত ml অক্সিজেন ভৌত দ্রবণ রূপে পরিবাহিত হয়? ভৌত দ্রবণ রূপে 100 ml এ কত ml যায়? 2 ml, 4 ml, 6 ml নাকি 8 ml? লিখে ফেল। তাহলে একটা বিষয় শিখাই দিই, অক্সিজেন প্লাস হিমোগ্লোবিন, এটাকে আমরা বলি অক্সি হিমোগ্লোবিন। কার্বন ডাই অক্সাইড প্লাস হিমোগ্লোবিন, এটাকে আমরা বলি কার্বামিনো হিমোগ্লোবিন। টার্মটা খেয়াল করো, কার্বামিনো। আর কার্বন মনোঅক্সাইড প্লাস হিমোগ্লোবিন, এটাকে আমরা বলি কার্বক্সি হিমোগ্লোবিন। তাহলে কার্বক্সি, কার্বামিনো আর অক্সি হিমোগ্লোবিন, এই অক্সি হিমোগ্লোবিন আর কার্বামিনো হিমোগ্লোবিন এরা হচ্ছে অস্থায়ী, অর্থাৎ এরা আমাদের বডি থেকে কিছুক্ষণ পর যে ভেঙে যায়, তাহলে হিমোগ্লোবিনটা মুক্ত হয়ে আবার রক্তে চলে আসে। কিন্তু এই কার্বক্সি হিমোগ্লোবিন হচ্ছে স্থায়ী যৌগ। কার্বক্সি হিমোগ্লোবিন হচ্ছে স্থায়ী যৌগ। কার্বক্সি হিমোগ্লোবিন যদি স্থায়ী যৌগ হয়, কার্বক্সি হিমোগ্লোবিন যদি স্থায়ী যৌগ হয়, তাহলে এটা হিমোগ্লোবিনটার সাথে অলওয়েজ লেগে থাকে। তাহলে ওই যে হিমোগ্লোবিনটা কার্বন মনোঅক্সাইডে একবার বাইন্ড করছে, সে কিন্তু আর কার্বন ডাই অক্সাইড বা অক্সিজেনকে পরিবহন করতে পারবে না। এই কারণে কার্বন ডাই অক্সাইড যুক্ত হওয়া খারাপ, কার্বন মনোঅক্সাইডকে আমরা নীরব ঘাতক বলি, কারণ এটা কার্বক্সি হিমোগ্লোবিন তৈরি করে, যেটা স্থায়ী যৌগ। তো অক্সি হিমোগ্লোবিন বা কার্বোমিনো হিমোগ্লোবিন এরা কিন্তু অস্থায়ী যৌগ। এই জিনিসটা বুঝতে হবে, বুঝে পড়তে হবে। আমার কথা মনে হয় তোমরা বুঝতে পারছো। কার্বক্সি হিমোগ্লোবিন তৈরি করে কার্বন মনোঅক্সাইড, কার্বামিনো হিমোগ্লোবিন তৈরি করে কার্বন ডাই অক্সাইড, অক্সি হিমোগ্লোবিন তৈরি করে হিমোগ্লোবিনের সাথে অক্সিজেন মিলে। ঠিক আছে, আমার মনে হয় এটা ভুল হওয়ার কথা না। আগের কোশ্চেনের অভিজিৎ রয় কমেন্ট করছে 2 ml, অনন্ত হীরা 0.2 ml, জান্নাতুল ফেরদৌসী 0.2। ওইগুলোর নাম লিখো, ওইগুলো পিটাবন। অভিজিৎ রয়, আরজুমান আক্তার আখি, এই মাহবুবা রহমান, ইফাত জাহান, অনেকে এবার 2 ml লিখছে। 100 ml এ 0.2 ml 2%। ঠিক আছে, ওকে, সবাই পারবে এটা। তাহলে আমাকে বলে ফেলো যে নিচের কোন যৌগটি স্থায়ী, অক্সি হিমোগ্লোবিন, কার্বামিনো হিমোগ্লোবিন নাকি কার্বক্সি হিমোগ্লোবিন? সবাই এই কোশ্চেনটার উত্তর দিবা, প্রত্যেকের এই কোশ্চেনটা লিখতে হবে। ঠিক আছে, প্লাজমা। প্লাজমায় পানি, কার্বন ডাই অক্সাইড মিলিত হইলো, কার্বনিক অ্যাসিড তৈরি করলো। কার্বনিক অ্যাসিড তোমরা জানো খুবই হালকা অ্যাসিড, ভেঙে যায়, ভেঙে হাইড্রোজেন আয়ন আর বাইকার্বনেট আয়ন তৈরি করলো। এই বাইকার্বনেট আয়ন যখন প্লাজমাতে বেড়ে যায়, বাইকার্বনেট আয়ন যখন আমার একটু ভুল হয়েছে, বাইকার্বনেট আয়ন যখন আরবিসি তে বেড়ে যায়, তখন আরবিসি থেকে বাইকার্বনেট আয়ন বাইরে চলে আসে, আর প্লাজমা থেকে ক্লোরিন ভিতরে চলে যায়। ক্লোরিন যেহেতু ভিতরে চলে যাচ্ছে,
তাই এটাকে আমরা বলি ক্লোরিন শিফট। তাহলে ক্লোরাইড শিফট বলি কোন বিষয়টাকে বললাম, প্লাজমা থেকে ক্লোরিন আরবিসিতে শিফট হয়ে যাওয়াকে আমরা বলতেছি ক্লোরাইড শিফট, বিনিময়ে বাইকার্বনেট চলে আসতেছে। এইটুকু একটু মনে রাখবা, এই জিনিসটা ইম্পর্টেন্ট, মোটামুটি পরীক্ষায় মাঝে মাঝে দেখতে আসে। শ্বসনের শ্বাসরঞ্জকে চলে আসি। কারো কোনো সমস্যা আছে, কারো কোনো ব্যক্তিগত প্রশ্ন, কারো কোনো সমস্যা আছে কিনা সবাই লিখে এখন কমেন্ট করবা, আমি এই টপিকটা পরে তোমাদের প্রশ্নগুলোর উত্তর দেব। হিমোগ্লোবিনে হিম আর গ্লোবিনের অনুপাত হচ্ছে 1:25। তাহলে হিমোগ্লোবিনে হিম আর গ্লোবিনের অনুপাত বললাম 1:25। একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে আয়রন, আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন পড়তাম 3 গ্রাম, এখন বইতে লিখেছে 4 থেকে 5 গ্রাম, তো এটাই মনে রাখবো। তো পূর্ণবয়স্ক মানুষের দেহে আয়রনের পরিমাণ কত, রেঞ্জে বললে 4 থেকে 5 অথবা 3 গ্রাম। হিমোগ্লোবিনে হিম আর গ্লোবিনের অনুপাত কত, 1:25। কত বললাম, 1:25। হিমোগ্লোবিন যখন ভাঙে দুইটা রঞ্জক তৈরি হতে পারে, একটার নাম বিলিরুবিন, আর রাখি এসিড টেম্পারেচারটা করে ফেলবে, একদমই কমায় ফেলো, মানে 16 তে নিয়ে আসো। হিমোগ্লোবিন যখন ভাঙে তৈরি হয় বিলিরুবিন আর বিলিবার্ডিন। বিলিরুবিনের বর্ণ মনে রাখতে হবে হলুদ, বিলিবার্ডিনের বর্ণ মনে রাখতে হবে সবুজ। তাহলে বিলিবার্ডিনের কালার হচ্ছে সবুজ, বিলিরুবিনের কালার বললাম হলুদ। বডিতে আয়রনের পরিমাণ হচ্ছে 3 গ্রাম বা 4 থেকে 5 গ্রাম। হিমোগ্লোবিনে হিম/গ্লোবিন বললাম 1:25। ঠিক আছে, আমি একটু কমেন্টগুলো পড়বো এখন। কার যার যা জানার আছে সবাই লিখে একটু কমেন্ট করো, তোমাদের সবার কমেন্টগুলো এখন একটু আমি দেখতে চাই। আচ্ছা, তুমি অনেকে সঠিক উত্তর লিখছো, কার্বক্সি হিমোগ্লোবিন ওকে, স্থায়ী। জিনাতুল ইসলাম মোহনা দেখতে পাচ্ছি, অনন্যা বিশ্বাস পূজা ওকে। আচ্ছা, মেহের আফরোজ বোনা, কিভাবে কখন ভর্তি হতে পারবো? ভাইয়া, যদি আমার সাথে কথা বলে বা আমার সাথে দেখা করে ভর্তি হতে চাও তাহলে বিকালের দিকে যে কোনো একটা সময় অফিসে আসলে হবে। আর যদি অনলাইনে বা কারোর সাথে কথা বলে ভর্তি হতে চাও তাহলে হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপ করবো, আমি একটা নাম্বার দেবো, সেই নাম্বারে কথা বলবো। রিজওয়ানা জারিন ইমো, ভাইয়া গ্রাসহপার এক্সামের রেজাল্ট দেওয়া হয়নি কেন? ভাইয়া ঘাসফড়িং এক্সামের রেজাল্ট দেওয়া হয়নি কেন, আমি বিষয়টা এক্ষুনি মানে ক্লাস শেষ করে দেখবো ইনশাল্লাহ। অনন্তের একটা সঠিক কোশ্চেন করছো ভাইয়া। কার্যকরী একক আসলে অ্যালভিউলাস না, কার্যকরী অক্সিজেন এক্সচেঞ্জ, অক্সিজেন কার্বন ডাই অক্সাইড, এটার পরিবহনের একক হচ্ছে অ্যালভিউলাস। আরেক জায়গায় লোবিউল দেয়া, দুইটা একসাথে অপশনে থাকবে না ভাই, টেনশন নেই। মেহের আফরোজ মৌরি, আমার নাম্বারটা দেন প্লিজ। এই কেউ একজন কমেন্ট বক্সে একটু নাম্বারটা লিখে দাও, সবাই জানে আমার নাম্বার। এরপর ইফাত জাহান, ভাইয়া ফার্স্ট টাইমদের অফলাইন ক্লাস কবে থেকে শুরু হবে? ভাইয়া ফার্স্ট টাইমদের অফলাইন ক্লাস ইনশাআল্লাহ চেষ্টা করবো আমরা খুব দ্রুত শুরু করে দেওয়ার, তবে এই মুহূর্তে এক্সাক্ট তারিখটা জানাতে পারছি না। তোমার জন্য বলা থাকবে যে হচ্ছে ফার্স্ট টাইম প্রোগ্রামে ভর্তি হয়ে যাও, তারপর বাকিটা দেখছি ইনশাআল্লাহ। তারিন জাফরিন, ভাই মাস্টার বুকটাকে ভর্তি হলেই পাবো? হ্যাঁ, ভর্তি হয়ে সম্পূর্ণ পেমেন্ট কমপ্লিট করলে মাস্টার বুক মেডিথেরাপি দুইটাই পেয়ে যাবে। দিয়া যদি ভাই অগাস্ট থেকে কোন ব্যাচ স্টার্ট করবেন বুঝলাম না। অগাস্ট থেকে সেকেন্ড টাইম ব্যাচ অফলাইনে স্টার্ট হবে। ওকে, জান্নাতুল গনা, ভাই ইমেইল পাচ্ছি না, এই ইস্যুটা আমি দেখবো, আমাকে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিয়ে রাখো, আমি একটা নাম্বার দিয়ে দিব। ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? সবাই কোশ্চেনগুলো করে ফেলো। আমার একটা কোশ্চেনের উত্তর দাও তো সবাই। বিলিবার্ডিনের বর্ণ কি বললাম, বিলিবার্ডিনের বর্ণ কি বলছি, এটা সবাই কমেন্ট করবা। আর জন্ডিস হলে কোন রঞ্জক বেড়ে যায়, এটাও সবাই লিখে একটু কমেন্ট করবা। ঠিক আছে। তারিন জাফরিন, ভাই বায়োলজি কোর্সটা কি আর হবে না? ভাই বায়োলজি কোর্স বলতে এমসিকিউ ফেস্টিভ্যালের পরবর্তী রুটিন, পরের 4টা ক্লাসই আমি নিব, 3টা বা 4টা ক্লাসের রুটিনই আমি দিব। তো আমি রুটিনটা খুব দ্রুত দিয়ে দিব, রুটিনটা পাইলে ইনশাআল্লাহ দেখবো ক্লাস আরো কিছুদিন চলবে ইনশাআল্লাহ। ফারহানা মেহনাজ, ভাই আমি ভর্তি হয়েছি বাট মাস্টার বুক, ভাই ভর্তি হয়ে সম্পূর্ণ পেমেন্ট কমপ্লিট করতে হবে, তারপর মাস্টার বুক আসলে মাস্টার বুক দিতে হবে, কল করি। ওকে, গ্রিন লিখছে, তিতলি সরকার নন্দিতা সেকেন্ড কোশ্চেন উত্তর লিখছে, ইওলো ওকে। সবুজ বিলিরুবিন, অবনী সঠিক উত্তর দিছে। দিয়া চৌধুরী, ভাই এমসিকিউ ফেস্টিভ্যালের ক্লাস না 3টায় হতো রুটিনে, তাহলে আজকে 8টা কেন? আজকে আমি সারপ্রাইজ ক্লাস নিচ্ছি তাই 8টায়। আচ্ছা, সঞ্জিতা নাজনীন নেহরিন সঠিক উত্তর দিছে, জন্ডিসে বিলিরুবিন লেভেল বেড়ে যায়। ঠিক আছে, সুমাইয়া খান বিলিরুবিন বেড়ে যায়, নুসরাত শৈলী বিলিরুবিন বেড়ে যায়। ওকে, ঠিক আছে। জন্ডিস হলে আমরা জানি সবকিছু হলুদ হয়ে যায়, তাহলে জন্ডিসে বিলিরুবিন বেড়ে যায়। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? আমরা উইদিন 10 মিনিটস, আগামী 10 মিনিটের মধ্যে আমাদের ক্লাস শেষের দিকে চলে যাবে বা ক্লাস শেষ হবে। তোমরা সবাই তোমাদের প্রশ্নগুলো আমাকে করতে পারো, তোমাদের সবগুলো প্রশ্নের সবসময় উত্তর দেওয়ার চেষ্টা করব, এবং মোটামুটি আমি চলে আসছি তো এখন নিয়মিত থাকছি, তাই তোমাদের যে কোনো হেল্পে অবশ্যই আমাকে পাশে পাবা।
ফার্স্ট টাইম ব্যাচ কি অ্যাডমিশন পর্যন্ত? জি ভাই, ফার্স্ট টাইম যে ব্যাচ সেটা অ্যাডমিশন না, মেডিকেল ভর্তি পরীক্ষার একদম আগ পর্যন্তই চলবে, শেষ পর্যন্ত, সোজা কথা যেটাকে বলে, তুমি অ্যাপ্রন পড়ার আগ পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। ওকে, এরপর ঠিক আছে, ধন্যবাদ। আমি এর পরের টপিকে তাহলে যাই। রুয়েনের কমেন্ট দেখতে পেলাম, শেখ রুয়েন আহমেদ রহমান আমার স্কুলের জুনিয়রও সঠিক লিখছে। অভিজিৎ রায়, বিলিবার্ডিন বাড়লে কি হয়? বিলিবার্ডিন বাড়লে কিছু হয় না ভাই, সবুজ সবুজ হয়ে যায়, তোমার দেখলে মানুষজন গাছ ভাববে। বিলিবার্ডিন বাড়লে দেখবা যে তোমার হাত পা এরকম হয়ে গেছে, তুমি গাছ হয়ে গেছো। ঠিক আছে, এরপর দেখো আমরা এবার সাইনোসাইটিস রোগের দিকে চলে যাই। ঠিক আছে, আমার হাতের লেখা তো খুব খারাপ, বুঝতে কি সমস্যা হয় খুব বেশি। প্যারানেসাল সাইনাস, প্যারানেসাল সাইনাস এই যে নাসারঞ্জের আশেপাশের যে সাইনাস বা শ্বসনের সাথে সম্পর্কিত, শ্বাসক্রিয়ার সাথে সম্পর্কিত সাইনাস, নাম বলতেছি প্যারানেসাল সাইনাস। আছে 1 2 3 4 জোড়া, 4 জোড়া, নট 4টা, ভুল, প্রথম ভুল এটা, অনেকে বলবে 4টা, এটাই ভুল। হিমোগ্লোবিনে গ্লোবিন ইজ টু হিম কত বলো তো? রাকিব, আমি কাকে খুঁজতেছি তুমি জানো, পরে পাইলে একটু আমার জানাও। হিমোগ্লোবিনে গ্লোবিন ইজ টু হিমের অনুপাতটা একটু সবাই আমাকে বলো। সাহা উচ্চ কমেন্ট করছে, ভাইয়া ঢাকাতে যারা থাকে তারা মাস্টার বুক কিভাবে পাবে? ঢাকাতে যারা থাকে তারা পেমেন্ট কমপ্লিট করার পর ওভার ফোন আমাদের সাথে যোগাযোগ করলে, মানে মেডিকেল অ্যাডমিশন ফার্স্ট টাইম ব্যাচে পুরোপুরি ভর্তি হওয়ার পর আমাদের অফিস থেকে যোগাযোগ করলে আমাদের ডেলিভারি লজিস্টিক্স দিয়ে পাঠিয়ে দেওয়া হবে কুরিয়ারের মাধ্যমে। খেয়াল করো, প্যারানেসাল সাইনাস হচ্ছে 1 2 3 4 জোড়া, 4 জোড়া, 4 জোড়া। খেয়াল করো, মনে রাখবা স্পেনের ম্যাক্স ফ্রন্টি এলো। এই যে শুনতেছ না, এদিক সেদিক থেকে একে বিয়ে করতে ও চলে আসলো, ওকে বিয়ে করতে সে চলে আসলো। তো একটা মেয়ে ছিল, ওর নাম ছিল পন্টি। তো পন্টিকে আমি দেখলাম পন্টি মন্টি এগুলো কি খারাপ নাম, ওর নামটা একটু সুন্দর করে রাখলাম ফ্রন্টি। তো আমার মেসেঞ্জারে এখনো ওর নেম সেভ করা আছে, ফ্রন্টি দিয়ে 3টা লাভ পরপর। এই ফ্রন্টি স্পেন থেকে আমার সাথে নিয়মিত কথা হইতো। তো ওর সাথে আমার যখন প্রেম হয়ে গেল তখন হচ্ছে আমি ওকে বললাম, ঠিক আছে তুমি যদি বাংলাদেশে আসতে পারো আমি বুঝেই তো। তারপর আমি অ্যাকচুয়ালি ওকে দেখিনি, এই ভালোবাসার তো আসলে কোনো নাম হয় না, না দেখে ভালোবাসা যাকে বলে, অসম্ভব বেশি ভালোবাসা। তো তারপর ফ্রন্টি বললো ঠিক আছে তোমার অ্যাড্রেস দাও, আমি চলে আসলাম। তারপরে ওই যে খুলনায় কদমতলার একটা মোড় আছে না, সেই কদমতলার সেই কদম গাছতলায় নীল ছাতি নিয়ে সাদা ড্রেস পরে আমি তাকে বসে থাকতে বললাম। তারপর আমি গেলাম দেখা করতে। তো দেখা করে অনেকক্ষণ বসে আছে একজনের পাশে, দাদি এক দাদির পাশে বসে আছে অনেকক্ষণ ধরে। দাদিরে বললাম যে দাদি আপনি কি কাউকে দেখছেন এখানে আসতে? দাদি বললো নো নো, আই হ্যাভেন্ট সিন এনিওয়ান হিয়ার, আই এম ফ্রম স্পেন এন্ড লুকিং ফর মইনুল হিয়ার। আমি তো ভয় পেয়ে ওই যে এক দৌড় দিলাম, এক দৌড়ে আমার ঘুম ভেঙে গেল। তো মনে একবার ম্যাক্সিমাম বয়স হয়ে গেছে, প্রায় 100 বছর, স্পেনেরতে আসছে, ম্যাক্স ফ্রন্টি এলো, স্পেনের ম্যাক্স ফ্রন্টি এলো। স্পেনে স্পেনয়েড, ম্যাক্সে ম্যাক্সিলারি, ফ্রন্টে ফ্রন্টাল, আর এলোতে এথময়েডাল। স্পেনের ম্যাক্স ফ্রন্টিয়ার, স্পেনয়েড, ম্যাক্সিলারি, ফ্রন্টাল, এথময়েডাল, স্পেনয়েড, ম্যাক্সিলারি, ফ্রন্টাল, এথময়েডাল। আমার সময় ম্যাথ কোশ্চেন, তাহলে সবাই মুখস্থ করে ফেলো কয় জোড়া আছে? প্যারানেসাল সাইনাস 4 জোড়া, নাম বলে ফেলো স্পেনয়েড, ম্যাক্সিলারি, ফ্রন্টাল, এথময়েডাল। এই সাইনাসে যদি ভাইরাল ইনফেকশন বা ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় তখন আমি তাকে বলি সাইনোসাইটিস। তাহলে সাইনোসাইটিস কাকে বলে? যখন সাইনাস বা আপার রেসপিরেটরি ট্র্যাক্ট মানে ঊর্ধ্ব শ্বাসনালীতে যদি ইনফেকশন হয় তাকে বলি সাইনোসাইটিস। এই সাইনোসাইটিস হয় কি দিয়ে? রেসপিরেটরি সাইনোটাইটিক বা সাইনোলাইটিক ব্যাকটেরিয়া বা ভাইরাস, রেসপিরেটরি সাইনোলাইটিক ভাইরাস, এটা কমন একটা গ্রুপের নাম। এরপর আমরা একবার হিউমোফাইলস ইনফ্লুয়েঞ্জা সবচেয়ে বেশি পরীক্ষায় আসে বা যেটা দ্বারা হয়, আর স্ট্রেপ্টোককাস নিউমোনি। তাহলে নিউমোনিয়া, ইনফ্লুয়েঞ্জা আর আরএসভি নামগুলো একটু দেখলাম, এদের কারণে কি হতে পারে? সাইনোসাইটিস হতে পারে। প্যারানেসাল সাইনাস কয়টা? কমেন্ট করো তো, প্যারানেসাল সাইনাস কয়টা? আগে সেই গ্লোবিন স্ট্রিমে কোনো পাইছো? সবাই ভাই 25টা এক লিখছে, সবাই বুঝে গেছে, হ্যাঁ সবাই ঠিক লিখছে। শিট ম্যান,
ধরতে পারলাম না একটা রোগ। তাহলে বলো প্যারানাসাল সাইনাস কয়টা? 2 4 5 6 কয়টা প্যারানাসাল সাইনাস কয়টা? দেখো তো সঠিক উত্তর, সঠিক ব্যক্তিকে তুমি খুঁজে পাবো কিনা একটু ট্রাই করো। ছন্দারাহা লিখছে 4 পেয়ার, অনন্ত হীরা লিখছে 2টা। এই তো ধরে ফেলছি একটারে। ভাই প্যারানাসাল সাইনাস 4 জোড়া, উত্তর হবে 8টা বা 4 জোড়া। ঠিক আছে, এই পর্যন্ত আমরা মোটামুটি মনে রাখতে পারবো। আমাদের আশা করি এই পর্যন্ত কোনো সমস্যা নেই, সাইনাসাইটিস আমরা পারবো। এরপর চলে আসি, আমি আজকে একটা গান শোনাবো। রাখি একটা কষ্টের গান সাজেস্ট করো, সবাই একটা কষ্টের গান সাজেস্ট করি, আমি একটা কষ্টের গান গাবো একটু পর, তার মধ্যে ওটিটিস মিডিয়াটা পড়াই ফেলি। ওটিটিস মিডিয়া খেয়াল করো, প্রথম কথা হচ্ছে কোন কর্ণের রোগ। ওটাইটিস মানে হচ্ছে কানের রোগ, কানের রোগ মানে ওটাইটিস, মিডিয়া মানে বোঝা যাচ্ছে মধ্যকর্ণের রোগ। তাহলে ওটিটিস মিডিয়া কোথায় হয়? মধ্যকর্ণে, সোজা কথা, প্রথম উত্তর, এবং এটাই সবচেয়ে পরীক্ষায় আসবে। ওটিটিস মিডিয়া কোথায় হয়? মধ্যকর্ণে হয়। কয় প্রকার আছে? উত্তর 3 প্রকার, অ্যাকিউট, ক্রনিক, আর একটা হচ্ছে পুজ বা তরল জমাট ওটিটিস মিডিয়া বলে ওটাকে। এই ওটিটিস মিডিয়া যদি হয়, বাচ্চাদের ক্ষেত্রে আমরা একটা ওষুধ ইউজ করি, একটা টিউব ইউজ করি, নাম টিম্পেনোস্টোমি টিউব। ওটিটিস মিডিয়া কাদের হয়? উত্তর শিশুদের। কোন গানের সাজেশন আসছে? এখন কেউ করেনি। ওকে, তাহলে ওটিটিস মিডিয়া যদি শিশুদের হয় তখন কি ইউজ করি বললাম? টিম্পেনোস্টোমি টিউব। টিম্পেনোস্টোমি টিউব বললাম কাদের হয়? শিশুদের হয়। কোন কর্ণের জন্য বললাম? মধ্যকর্ণের রোগ, ওটিটিস মিডিয়া। ঠিক আছে, মানে একটা ভাবে কোন গানের সাজেশন তোমার থেকে সাজেশন চাচ্ছি, বলো। তুমি বোঝোনি, আমি বলিনি। এর আগে জানি কি আছে, আ আ বলে একটুখানি গায়, ওটা জানি কি? মনে নেবে না। আরে না, গানের একটা প্রথম লাইনটা কি জানি, আরে প্রথম লাইন না মনে থাকলে কি গান গায়? একজন ভাই সাজেস্ট করছে অপরাধী। অপরাধী, ওই যে মাইয়া ও মাইয়া রে তুই অপরাধ, ওইটা না, ওই যে ওই গানটাই, ওই যে বোঝনি বলনি, ওর গানের শুরুর লাইনটা কি জানি? তুমি গুগলে সার্চ দাও, সার্চ দিয়ে বের করো না, এইগুলা কোনো বিষয়। এই গানটাই আমি গাবো, যেহেতু যে প্রথম সার্চ করবে তার গান গাবো, আমি বলছি না। আরে তুমি বোঝনি, আমি বলিনি, এর আগে একটু আছে বুঝনি ওটা তো আমি পারি ওই পর্যন্ত, ওইখান থেকে। তাহলে ওটিটিস মিডিয়া মধ্যকর্ণের রোগ, শিশুদের হয়। কোন টিউব ইউজ করতে হবে? টিম্পেনোস্টোমি টিউব। কি সার্চ দাও গুগলে, গুগলে সার্চ দিলেই পেয়ে যাবা। তুমি বুঝনি আমি বলিনি, এটা লিরিক্স দিয়ে তুমি হচ্ছে ওইভাবে ইউটিউবে পাবা না, ইউটিউবে সার্চ দিও না। ওকে, খেয়াল করো, শিশুদের কোন বয়স তো সবসময় মনে রাখবা, অ্যাকিউট আর ক্রনিক। 2 মান্থ প্লাস হলে তাকে বলবা ক্রনিক, আর 4 থেকে 8 সপ্তাহ হলে তাকে বলবা অ্যাকিউট। আমি পারিনি তোমাকে আপন করে রাখতে, আমি পারিনি তোমাকে আবার আমার করে রাখতে। আরে আরে কঠিন হয়ে গেল। তারপরে তুমি বোঝোনি, আমি বলিনি, তুমি স্বপ্নতে কেন আসোনি। তারপরে আরো আছে, আমার অভিমান তোমাকে নিয়ে সব গেয়েছি। তারপর শিট পারবো না ভাই, সরি। তাই খেয়াল করো, অ্যাকিউট হচ্ছে 4 থেকে 8 সপ্তাহ, ক্রনিক হচ্ছে 2 মাস। ওকে, টিম্পেনোস্টোমি টিউব ইউজ করা হয়। আশা করি এই জায়গাটা তোমরা পারবা। তো আমি এখন কি নিয়ে পড়াবো তোমরা সবাই জানো, আমি পারতেছি না। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসা যায়, তোমরা বুঝতে পারতেছো কোন টপিক আমরা পড়াতে যাচ্ছি? আমরা এখন পড়বো ধূমপান, এবং এটা একটা শলাকা। ঠিক আছে, শলাকা। ভাই ব্যক্তিগত জীবনে আমি সব থেকে বেশি অপছন্দ করি হচ্ছে ধূমপায়ীদের, সব থেকে বেশি অপছন্দ করি। ইভেন আমার মনে আছে, আমার বাসায় আমার এক চাচা, মানে আমার বাবার আপন ভাই বেড়াতে আসছিল, আমি তার বাসাতে বের করে দিচ্ছিলাম, কারণ তার পাঞ্জাবির পকেটে সিগারেট পেয়েছিলাম, তাই এইরকম রাগ হয়। তো এই যে সিগারেট না, এক টান দিলে আমার ফুসফুসের মধ্যে 500 রাসায়নিক ঢুকে যাবে। তাহলে সিগারেটের শলাকায় যখন কেউ এক টান দেয়, তখন তাকে কতগুলো ঢুকে যায়? 500 রাসায়নিক ঢুকে যায়। এবং পুরাটা দেখিয়ে দিলি, মানে কামড় দিয়ে তো খাওয়া যাবে না, এটা চুষেও না, মানে ধোয়া নিয়ে খাইতে হবে। তো পুরাটা যদি কেউ খেয়ে ফেলে, তাহলে তার কতগুলো রাসায়নিক যাবে? 4000 রাসায়নিক যাবে। তাহলে পুরা একটা সিগারেট কেউ খেয়ে নিলে 4000 রাসায়নিক যাবে, এবং এক টান দিলে কত যাবে? 500 যাবে। এক টানে কত যাবে? 500 যাবে। পুরাটা দিলে কত যাবে? 4000 যাবে। ঠিক আছে, ওটিটিস মিডিয়া কোন কর্ণের ইনফেকশন? সবাই লিখে কমেন্ট করো, ওটিটিস মিডিয়া কোন কর্ণের রোগ, এটা লিখে কমেন্ট করো। ঠিক আছে, সিগারেটের এক টানে যায় 500, এবং পুরা সিগারেট খেয়ে ফেলে যায় 4000। মনে রাখবা,
সিগারেটের রাসায়নিকের মধ্যে নিকোটিন ও টার পাওয়া যায়, নিকোটিন ও টার পাওয়া যায়, যেটার কারণে ফুসফুস ক্যান্সার। তাহলে ফুসফুস ক্যান্সারের জন্য দায়ী কোনটা? উত্তর নিকোটিন ও টার, নিকোটিন ও টার। আর কার্বন মনোক্সাইড পাওয়া যায়, যেটার জন্য হয় ব্রঙ্কাইটিস। তাহলে ব্রঙ্কাইটিস হয় কার জন্য? কার্বন মনোক্সাইডের জন্য। ফুসফুস ক্যান্সার হয় কার জন্য বললাম? নিকোটিন ও টারের জন্য, নিকোটিন ও টারের জন্য। এই রাকিব, আমি বলিনি তুমি বুঝোনি, দেখো কমেন্ট দেখো। তাহলে নিকোটিন ও টার ক্যান্সার। গান কেমন গাইছি? ভালো হয়েছে না? সবাই মধ্যকর্ণ বলতেছে অ্যান্সার, হ্যাঁ মধ্যকর্ণ অ্যান্সার হ্যাঁ দিচ্ছে। হ্যাঁ, মধ্যকর্ণই। সেটাই তো আমি গানটা গাইছি, গানটা কোথা দিয়ে গেছে এটা জিজ্ঞেস করছি, উত্তর দেখো মধ্যকর্ণ। মানে সবাই মন দিয়ে গানটা শুনছে, বাইরে দেখো, খেয়াল করো। নিকোটিন ও টার এটা হচ্ছে ক্যান্সার সৃষ্টি করে, কার্বন মনোক্সাইড হচ্ছে ব্রঙ্কাইটিস সৃষ্টি করে। ফুসফুসে পেটে ফাঁকা জায়গা তৈরি হয়, এটাকে বলে এমফাইসেমা। তাহলে ফুসফুসে পেটে ফাঁকা জায়গা তৈরি হয়, এটাকে কি বলে বললাম? এমফাইসেমা। ব্রঙ্কাইটিস করে কে? কার্বন মনোক্সাইড। ক্যান্সার করে কে? নিকোটিন ও টার। আমি জানি এটুকু তুমি পারবা, এখানে কোনো সমস্যা নেই, ঠিক আছে? এরপর আর দুটো টপিক বাকি আছে, একটা হচ্ছে একটা টপিক 5 মিনিটের, আর একটা টপিক 1.5 মিনিটের। মনে করো এই আগে বেরিয়ে আসো, এসে দাও। ও হচ্ছে মির্জা সাইফুর রহমান, এই বছর ঢাকা মেডিকেল চান্স পাইছে 140তম জাতীয়তায়, তাই না? 141তম হইলো। তো মনে করো ওর হচ্ছে, ও আর আমি, আমরা দুইজন হচ্ছে দুইজন স্বাভাবিক মানুষ। তো আমাদের মধ্যে হচ্ছে কে ধূমপাই এটা হচ্ছে খুঁজে বের করতে হবে। তুমি হচ্ছে ডাক্তার, তো ওর এক্সরে করলাম, আমার এক্সরে করলাম। এখন ওর দেখে বোঝা যাচ্ছে মোটামুটি একটু ফর্সা, গরি, এই যে ক্রিম লাগাই তো, আর আমি হচ্ছে কালো, এই যে দেখো জামা কাপড় কালো। তো আমার এক্সরেতে আমার ফুসফুস আসলো কালো, আর ওর এক্সরেতে ওর ফুসফুস আসলো সাদা। বলো কার ফুসফুস ভালো, আমারটা নাকি ওরটা? এটা তোমরা ডায়াগনোসিস করার দায়িত্ব। যার ফুসফুস, সবাই এটা যে কমেন্ট করবো, যাও তো এই কমেন্টটা চেক করবো সবাই এখন, যে কার ফুসফুস ভালো, কালো ভালো নাকি সাদা ভালো। মনে রাখবা, জগতের আলো কিন্তু কালো, তাই কালো ফুসফুস ভালো। এক্সরেতে যে ফুসফুস কালো দেখা যাবে সেটা কিন্তু অধূমপায়ী। এক্সরেতে কালো ফুসফুস দেখলে সেটা অধূমপায়ী। আর সাদা মানে ওখানে তরল জমা হয়ে গেছে ফুসফুসের মধ্যে, ওটা ভালো না, ঠিক আছে? অর্পিতা মন্ডল অপর বলছে আপনার ফুসফুস ভালো, রাশিক ভাই বলছে সাদা, আমার ফুসফুস ভালো। জান্নাতুল কোন বলছে কালোই ভালো। এই তো, থ্যাংক ইউ সো মাচ। আমি জানি আমার ফুসফুস ভালো, তোমাদের থেকে আরেকবার শুনলাম জাস্ট, আর কিছু না, ঠিক আছে? আর সাদা হওয়া মানে কিন্তু সেই ফুসফুসের তরল জমাট হয়েছে, সে কিন্তু ধূমপায়ী হতে পারে, ঠিক আছে? মনে থাকবে। তো একবার যেটা হইলো, আমি একটা মেয়েকে ভালোবাসতাম, মেয়েটার নাম ছিল শাবনূর, বাংলা সিনেমায়। তো আমি ছাদে দাঁড়ায় আছি, একটা বাড়ির ছাদে। তো আমাকে এসে বললো যে মইনুল, আমি তোমাকে ভালোবাসি। না না শাবনূর, না, এ হতে পারে না। তুমি কোথায় ধনীর দুলালী সন্তান, আর আমি কোথায় রাস্তার এক গরিব ছেলে। আমার সাথে তোমার ভালোবাসা হতে পারে না। না মইনুল, না, আমি তোমাকে না পেলে মরে যাব। যা মরে যা, তাও আমি তোর হব না। বলছে না, তোমার আমার হতেই হবে। আমি বলছি না, তুমি আমার মন পাবে কিন্তু দেহ পাবে না। না সরি, তুমি আমার দেহ পাবে কিন্তু মন পাবে না। বলে কি, তাহলে আমি এই জীবন রাখবো না মইনুল। আমি বলি রাখিস না। পরে সে দৌড়ায় চলে গেল। দৌড়ায় যে হঠাৎ করে দিল সমুদ্রে লাভ। সমুদ্র কই থেকে আসলো জানি না, মুভিতে এরকমই হয়। কোথায় ঢাকা শহরে শুটিং হচ্ছিল, উঠ করে যে সমুদ্রে লাভ দিছে। সমুদ্রে লাভ দেওয়ার পরে আমি তো নায়ক, যে দৌড়ায়, যে না স্বপ্নুর না বলে স্বপ্নকে তুলে নিয়ে আসলাম। তুলে আনার পরে ওই তো যে ওইভাবে আর কি নিঃশ্বাস যেভাবে নেয় আর কি, কৃত্রিম নিঃশ্বাস দিলাম। দেওয়ার পর সে সুস্থ হইলো। তারপরে সে আমার জড়ায় ধরলো, আমি জড়ায় ধরিনি, আমি তো ভালো ছিল। তো মনে রাখবা, সিপিআর কৃত্রিম শ্বাস প্রশ্বাস যেটাকে বলে, কার্ডিও পালমোনারি রিসাসিটেশন, এটা 4 থেকে 6 মিনিট এর মধ্যে শ্বাস প্রশ্বাস না দিলে মানুষ মারা যায়। 4 থেকে 6 মিনিট শ্বাস প্রশ্বাস না নিলে মানুষ মারা যায়। এই সিপিআর এ মিনিটে কতবার? 15 থেকে 20 বার পর্যন্ত শ্বাস দেওয়া প্রয়োজন হয়। এইটুকু মনে রাখলেই হবে। আমি জানি কৃত্রিম শ্বাস প্রশ্বাস, তুমি আর ভুল করবা না। সিপিআর কয় মিনিট বললাম? 4 থেকে 6 মিনিট নিঃশ্বাস না নিলে মানুষ মারা যায়, আর 15 থেকে 20 বার দিতে হয় মিনিটে। কারো কোনো সমস্যা থাকলে, কোনো কিছু না বুঝলে, কোনো বিষয়ে আমার সাথে কথা বলতে চাইলে আমার কাছে অ্যাক্সেস আছে,
অবশ্যই আমার সাথে এসে কথা বলতে পারবা, আমার সাথে ওভার ফোন, ওভার হোয়াটসঅ্যাপ, ওভার মেসেঞ্জারও কথা বলতে পারবা। কারো কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবা। আমার শেষ প্রশ্নের উত্তর দিয়ে ফেলো, একটা সিগারেটের শলাকায় কতগুলো রাসায়নিক থাকে? একটা সিগারেটের শলাকায় কতগুলো রাসায়নিক থাকে? সিগারেটের শলাকায় কতগুলো রাসায়নিক থাকে, এটা উত্তর দাও। এই উত্তরটা লিখতে লিখতে পরের কোশ্চেন উত্তর দিয়ে ফেলো যে সিগারেটের শলাকার কোন উপাদানের জন্য ব্রঙ্কাইটিস হয়, ব্রঙ্কাইটিসের জন্য দায়ী কে? পরবর্তী কোশ্চেন, এটার উত্তর দিয়ে ফেলো। এর পরের কোশ্চেনের উত্তর দিবা হচ্ছে যে কার্ডিও পালমোনারি রিসাসসিটেশন বা সিপিআর এ মিনিটে কতবার শ্বাস প্রশ্বাস নিতে হয়, মিনিটে কতবার শ্বাস দিতে হয়? এই তিনটা কোশ্চেনের উত্তর দিবা। কারো কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবা। ক্লাস কেমন লাগলো লাস্ট কমেন্টে লিখে ফেলবা। আর সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। ইনশাআল্লাহ দেখা হবে সবার সাথে বিজয়ে। সবাই অ্যাপ্রন পরে ইনশাআল্লাহ তোমাদের সাথে হচ্ছে ইনশাআল্লাহ ভবিষ্যতে কোনো একটা সময় দেখা হবে। দোয়া রাখি সবার জন্য, তোমরা আমার জন্য দোয়া করবা। আসি।